তো আজকে হচ্ছে 25শে এপ্রিল 2024, আমাদের লিখিত ব্যাচের 19তম ক্লাস। এবং আজকে আমরা আপিলের দ্বিতীয় অংশ বা শেষ অংশ পড়তে যাচ্ছি। কতদিন আমরা মোটামুটি আপিলের আমাদের সাজেশনের অনুযায়ী আপিলের যে প্রথম অংশ সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আপিলের দ্বিতীয় অংশ বা শেষ অংশ আলোচনা করতে যাচ্ছি। দেখেন, জেলা জজ আদালতে আপিল করার নিয়মাবলী। এখানে একটা জিনিস দেখেন, আপনি জেলা জজের কাছে করেন অথবা হাইকোর্ট বিভাগে করেন, আপিলের নিয়মাবলী কিন্তু একই। মানে আপনি ওই আপিল করতে হলেই সেই আপিলটা দায়ের করতে হবে কি আকারে? মেমোরান্ডাম বা স্মারকলিপি আকারে। এবং আমরা জানি মেমোরান্ডামে এবং স্মারকলিপির যে উপাদান বা শর্তসমূহ এর আগের ক্লাসে পড়ছি, ওই জায়গায় বলা আছে যে মেমোরান্ডাম বা স্মারকলিপিতে স্বাক্ষর করবে হয় আপিলকারী অথবা তার আইনজীবী। এক, মেমোরান্ডাম মানে আপিলটা কি কারণে করা হয়েছে ডিক্রির আপত্তি সমূহ উল্লেখ করবে, মনে আছে? তো এটা জেলা জজে করেন আর হাইকোর্ট বিভাগে করেন, উভয় ক্ষেত্রেই ডিক্রির আপত্তি সমূহ উল্লেখ করতে হবে। আপিলটা যদি কোনো আইনজীবী করে তাহলে অবশ্যই কি দিতে হবে? ওকালতনামা দিতে হবে। আর সর্বশেষ যেটা ছিল আর কি, যে আপিলের আপনি যে রায় বা ডিগ্রি বা অর্ডারের ভিত্তিতে আপিলটা করতেছেন তার কি দিতে হবে? সার্টিফাইড কপি বা সত্যায়িত কপি জমা দিতে হবে। ঠিক আছে? তো এইগুলাই দেখেন, এই যে দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর আন্ডারলাইন করবেন 41 এক, বিধি একের মধ্যে, বিধি কত? একের মধ্যে আপিল করার নিয়মাবলী সম্পর্কে বলা হয়েছে। জেলা জজ আদালতে আপিল করার জন্য নিম্নোক্ত শর্ত সমূহ পালনীয়। কি কি দেখেন? প্রত্যেকটি আপিল আপিলকারী বা তার উকিল দ্বারা স্বাক্ষর করে একটি স্মারক আকারে আদালতে দায়ের করতে হবে, যে কথা বললাম। দুই নাম্বার দেখেন, যে ডিক্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেগুলোর একটি করে নকল স্মারকলিপির সাথে প্রদান করতে হবে, এটা আমরা জানি। তিন নম্বরে দেখেন, ডিক্রিতে আপত্তির কারণ সমূহ সংক্ষেপে বা স্পষ্ট শিরোনামে উল্লেখ করতে হবে, যে আমি আপত্তি কি কি আছে এটাও আমরা বললাম একটু আগে। আর কারণ সমূহ কি হিসেবে উল্লেখ করতে হবে? ক্রমিক নাম্বারে উল্লেখ করতে হবে। আপনি এই জায়গা ওই আর একটা লিখতে পারেন, যে আইনজীবী আপিল করলে অবশ্যই কি দিতে হবে? ওকালতনামা দিতে হবে। লিখবেন যে আইনজীবী যদি আপিল করে অবশ্যই কি দিতে হবে? ওকালতনামা দিতে হবে। তারপরে দেখেন, উপরোক্ত শর্তসমূহ পালন করে তৈরিকৃত স্মারকলিপি জেলা জজ আদালতে বা আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা বরাবর দাখিল করতে হবে। এবং এই স্মারকলিপি ওই ওই উপরে যে সকল কাগজপত্র বললো এগুলো অনুযায়ী তৈরি করার পরে এটা জেলা জজ আদালতে বা এই রিলেটেড যে কর্মকর্তা আছে তার কাছে কি দিতে হবে? দাখিল করতে হবে। তো যদি আপনাকে বলে যে জেলা জজ আদালতে আপিল করার নিয়মাবলী আসছিল, যদি বলে যে হাইকোর্ট বিভাগে আপিল করার নিয়মাবলী লেখেন, তাহলে উত্তর কি হবে? সেমই, সেম উত্তর, খালি জেলা জজের জায়গায় আসবে কি? হাইকোর্ট বিভাগ। বুঝতে পারছেন? বুঝছেন না ইনশাল্লাহ? জি। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসে মেমোরান্ডাম অফ আপিলের অত্যাবশ্যকীয় উপাদান। মেমোরান্ডাম আপিলের কি অত্যাবশ্যকীয় উপাদান? এটা অ্যাকচুয়ালি ওই যে আমরা উপরে যে জায়গা পড়ে আসছি না একেবারে শুরুতেই, মেমোরান্ডাম অফ আপিল কতদিন করছিলাম, সেই জায়গায় ওই যে প্রতিটা আপিল আপনি এইভাবে বলতে পারেন যে মূল মামলা দায়ের করা হয় কিসের মাধ্যমে? আর্জির মাধ্যমে। ঠিক একই ভাবে আপিল দায়ের করা হয় কিসের মাধ্যমে? স্মারকলিপি আকারে। 41 আদেশের এক বিধিতে স্মারকলিপি সম্পর্কে বলা হয়েছে। আপিলের স্মারকলিপিতে নিম্নোক্ত উপাদান সমূহ থাকে। ওই যে যে কথা একটু আগে আগের দিন আগের ক্লাসে পড়ছিলাম, কি কি থাকে আপনার? আইনজীবী স্বাক্ষর অথবা আপিলকারীর স্বাক্ষর থাকে, কি কারণে আপিল করছে তার আপত্তি থাকে, তারপরে আইনজীবী আপিল করলে কি থাকে? ওকালতনামা থাকে। আর যদি আপনি কি করেন, মানে যে ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করছেন সেটার কি থাকবে? সত্যায়িত নকল থাকবে। এই যে একটু পড়ি দেখেন, তো ওইটুক করলেই হবে। যে ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেগুলোর একটি নকল করে, সেগুলো একটি করে নকল স্মারকলিপি বা মেমোরান্ডাম বা আপিলের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় এটি অকার্যকর বলে গণ্য হবে। তবে এর একমাত্র ব্যতিক্রম হলো, আন্ডারলাইন করবেন, 7 আদেশের 11 এর অধীন আরজি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল। কারণ এক্ষেত্রে পক্ষদের বিষয় নিয়ে আদালত সিদ্ধান্ত দেয় না। আচ্ছা দেখেন, আরে কি শুরু,
ভাগ করো। দেখেন, যে সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হচ্ছে ওই ডিগ্রিতে আপত্তির কারণ সমূহ সুস্পষ্ট ভাবে বা শিরোনামাধীন। আচ্ছা, এটা আপনাদের আলাদা করে পড়া লাগবে না ভাই। আপনারা এই যে আমার উপরে এটা আপনি কেটে দেন, উপরে আমরা যে মেমোরান্ডাম অফ আপিল করছি না, ওই যে এই এটা প্রথমে এই দেখেন, ওইটা পড়লেই হবে। না, এই যে একেবারে এই লেকচারের প্রথমে আছে দেখেন, এই যে দেখেন, এই যে যে মেমোরান্ডাম অফ আপিল, এইটুকু পড়লেই হবে, আর দরকার নাই। হ্যাঁ, উপাদান তো ওই যে যা আছে ওইগুলাই, একই কথা। জি, এটা বাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। খ নাম্বার প্রশ্নে দেখেন, খ বলতেছে আদি ডিক্রি এবং আদেশ হতে আপিল। আপনারা প্রশ্নের খ নাম্বার প্রশ্নে একটু চলে যায়, দেখেন খ নাম্বার প্রশ্নে, প্রশ্নের শুরুতে চলে আসেন। দেখেন এই জায়গায় আসছে খ নাম্বার, আদি ডিক্রি বা আদেশ হতে উদ্ভূত আপিল সংক্রান্ত বিধান সমূহ কি কি, মানে ডিক্রির বিরুদ্ধে আপিল কেমনে করে আর আদেশের বিরুদ্ধে আপিল কেমনে করে, এটা জানতে চাইছে আর কি। তারপরে জানতে চাইছে দেখেন, আপিলের অধীন বিক্রিয়ার কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হতে পারে কি। আপিলের ক্ষেত্রে যে ডিক্রির যে কার্যকারিতা, জারি কার্যক্রম, এটা কি একা একা স্থগিত হবে কিনা। গতদিন আমরা যখন জারি কার্যক্রমে পড়ছিলাম, ডিক্রি জারি কার্যক্রম কি একা একা স্থগিত হয়? হয় না। এটা কার আবেদন করা লাগে? কার বলেন? বিবাদিকা। তাই ডিক্রি জারি স্থগিতের আবেদন করবে কে? তাই। দেখেন, যাই হোক, আমরা এটার উত্তরে আসি। আহ আদি ডিক্রি বা আদেশ হতে আপিল একটু পড়ি, দেখেন। আদি ডিক্রি ও আদেশের বিরুদ্ধে আপিলের বিধান সম্পর্কে আন্ডারলাইন করবেন। দেওয়ানি কার্যবিধি 96 ধারা এবং 104 ধারা, সরি 104 ধারা ও 43 আদেশে আলোচনা করা হয়েছে। এর মধ্যে ডিক্রির বিরুদ্ধে আপিল সম্পর্কে বলছে 96 ধারা, এবং আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে বলছে 104-এর সাথে কত, 43 আদেশ। তো আমরা দেখেন, আদি ডিক্রি হতে আপিল কি। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর আন্ডারলাইন করবেন 93 ধারা অনুসারে। 93 ধারা অনুসারে 1 নাম্বার, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেক ডিগ্রি হতে আপিলের শ্রবণ ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। আদি এখতিয়ার প্রয়োগকারী, আদি এখতিয়ার আসলে কারে বলে? যে বিচারিক, যে আদালত বিচার করে যে ডিগ্রি দেয় সেটারই বলে আদি এখতিয়ার। তো আদি এখতিয়ার প্রয়োগকারী যে আদালত যদি কোনো ডিগ্রি দেয় সেটার বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। এটাই বলতেছে 96-এর 1। 96-এর 1। 2 নাম্বার দেখেন, একতরফা মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে। একতরফা মূল ডিগ্রি, একতরফা ডিগ্রি দেয় নয় আদেশের কত বিধিতে? 6 বিধিতে। নয় আদেশের 6 বিধিতে যদি কোনো একতরফা ডিগ্রি দেয় সেটার বিরুদ্ধেও আপিল করা যাবে। 96-এর কত? 2। 96-2। এই, তাহলে যে কথা দাঁড়াচ্ছে, যদি দোতরফা, যদি এইভাবে বলে যে দোতরফা ডিগ্রির ক্ষেত্রে আপিল করা যাবে, এটা কি 96-এর 1 না 2? কত বলেন দি? দোতরফা ডিগ্রির ক্ষেত্রে আপিল করা যায়, এটা 96-এর 1 না 2? 96-2 তো একতরফার কথা বলছে। আর দোতরফা মানে কি, মানে উভয় পক্ষ উপস্থিত ছিল। তাহলে আদি ডিগ্রি 96-1। আদি ডিগ্রি এটা তো দিলে আপিল চলবে না স্যার। হ্যাঁ, কে বলছেন ভাই, বলেন বলেন। জি স্যার, এটা যে আপিল চলবে না তো দুতরফা টিকিতে। দোতরফা ডিগ্রির ক্ষেত্রে আপিল চলবে না কেন? স্যার এটা সুল, এটা কি না উভয় পক্ষ উপস্থিত ছিল। দোতরফা 16 ডিগ্রি আপনারা কে বলছে? এক পক্ষ উপস্থিত থাকে যদি ডিগ্রি একতরফা ডিগ্রি হয়, তাহলে দুই পক্ষ উপস্থিত থাকে ডিগ্রি কি একতরফা ডিগ্রি। তা দুই পক্ষ উপস্থিত মামলায় যদি দুই পক্ষ উপস্থিত, বাদী বিবাদী উভয়ের সাক্ষ্য প্রমাণাদি নেওয়ার পরে, যুক্তি তর্কের পরে আদালত যে ডিগ্রি দেয় সেটাই তো দোতরফা ডিগ্রি বলে। আর 16 ডিগ্রি কখন বলে? যখন উভয় পক্ষ আপোষ মীমাংসা করছে, তখন বলে 16 ডিগ্রি। সোহাগ সাহেব, বুঝতে জি পারছেন? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এটা হলো আপনাদের বোঝার জন্য বলা যে 96-এর 1-এ কিন্তু কোনো জায়গায় দোতরফা শব্দটা নাই, কিন্তু দোতরফা থাকারও দরকার নাই। 96-এর 1 বোঝাচ্ছে যে 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 মামলায় উভয় পক্ষ উপস্থিত ছিল, উভয় পক্ষের উপস্থিতিতে যদি ডিগ্রি দেয় তাহলে সেই ডিগ্রিতে আপিল করা যাবে, এটা বলছে 96-এর 1।
আর যদি একতরফা মূল ডিক্রি মানে বিবাদী ছিল না, বাদী ছিল, তাহলে সেই ক্ষেত্রে সেই ডিক্রির বিরুদ্ধেও বিবাদী এসে আপিল করতে পারবে। এটা কত? 93(2). এবার দেখেন, পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিক্রি দান করলে তার বিরুদ্ধে আপিল চলবে না। অর্থাৎ পক্ষগণের সম্মতি মানে কি? দুই পক্ষে আইসা আপস মীমাংসা করে আদালতকে জানাইছে ওনার যে আমরা রাজি, তো তখন আদালত যদি কোনো ডিগ্রি দিয়ে থাকে তাহলে ওই চলে ডিগ্রির বিরুদ্ধে কিন্তু আপিল করা যাবে না। তো এই যে হচ্ছে আপনার আদি ডিগ্রির বিরুদ্ধে আপিলের বিধান। এখন কতিপয় বাধা নিষেধ সাপেক্ষে সাধারণত ম্যাক্সিমাম আদি ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়। আপনাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, তাহলে এর উত্তর কিন্তু আমরা আলাদা করে পড়বো না, এটা আপনার কমন সেন্স অনুযায়ী লিখতে হবে। কেমনে? আপনি প্রথমে বলবেন যে 96(3) ধারায় বলছে যে সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। এছাড়া যদি আইনে নিষেধ থাকে তাহলে ওই সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। কেমনে কি কি দেন আপনি জানেন, আমি বলি। দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলায় যদি কোনো ডিক্রি দেয় আপিল করা যায়। 9 ধারার মামলায় ডিক্রি আদেশ কোনোটার বিরুদ্ধে আপিল করা যায় না, বুঝেন? তারপরে 89(ক) ধারায় যদি মধ্যস্থতার মাধ্যমে যদি কোনো ডিক্রি দেয়, এটার বিরুদ্ধেও কি আপিল করা যায় না। এছাড়া স্মল কজে রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধেও কি আপিল করা যায় না। তাইলে এই সাইডটা ছাড়া আর আরেকটা আছে, আরেকটা আপিল করা যায় না। আরেকটা আপিল করা যায় না কোনটা? যদি আপিল আদালত কোনো ডিক্রি দেয়। আপিল আদালত কি যদি ডিক্রি দেয় বা আপিল আদালত যে সিদ্ধান্ত দিবে সেটার বিরুদ্ধেও কি করা যায় না, আপিল করা যায় না। তাহলে এই যতগুলো আমি বললাম 4টা অথবা 5টা, এইগুলা ছাড়া আর সকল ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যায়। বুঝেন কিনা? হ্যাঁ অনুপ সাহেব, বুঝবেন কিনা? এইগুলো যদি আপনারে বলে তখন প্রশ্ন আসলে এইভাবে যে আদি ডিগ্রির বিরুদ্ধে কখন আপিল করা যায় আর আদি ডিগ্রির বিরুদ্ধে কখন আপিল করা যায় না, আলোচনা করুন। তাহলে আমরা তো পড়লাম যে আদি ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, তখন আবার বললেন যে স্যার তো কখন কখন যায় না, এটা তো আমার তো পড়াইলো না। এখন সব জিনিস আপনারে পড়া আসবে না, অনেক জিনিস আমার কি মানে মাথার ভিতর থাকবে, সেই আঙ্গিকে আমার লিখতে হবে। এবার ধরেন পরীক্ষায় আপনাদের বার কাউন্সিলে পরীক্ষায় প্রশ্ন আসছে যে চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী। বার কাউন্সিল চেয়ারম্যানের ক্ষমতাও কার্যাবলী, বার কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতাও কার্যাবলী আলাদা করে কোথাও লেখা নাই। তার মানে আমার হিসাব করতে হবে যে অ্যাটর্নি জেনারেল যা যা পারে সেটাই কি চেয়ারম্যানের ক্ষমতাও কার্যাবলী, এটা আপনার গুছাই লিখতে হবে। যাই হোক, তাহলে আদি ডিক্রির বিরুদ্ধে আপিল সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 96 ধারায়। 96 ধারায় কয়টা ক্ষেত্রে তানভীর বলেন? কি কি? হ্যাঁ, আর সব জায়গা বিবাদীরে টানতেছেন কেন? হ্যাঁ, সব জায়গা বিবাদী টানেন কেন? একতরফার ক্ষেত্রে খালি বিবাদী টানা যায়, আর অন্যান্য ক্ষেত্রে তো যে সংক্ষুব্ধ সে করবে, বুঝতে পারছেন? আর আর 3 নাম্বার কি? সেক্ষেত্রে কিন্তু আপিল করা যায় না। জি, তো এটাই হচ্ছে মোটামুটি আমার আদি ডিক্রিয়তে আপিল। আপনি এই প্রশ্ন যদি আসে যে আদি ডিক্রিয়তে কখন আপিল করা যায়, আপনি বলতে পারেন যে এই 96 ধারায় এই 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 ক্ষেত্রে আপিল করা যায়। আর বলতে পারেন যে যে আদি ডিক্রির বিরুদ্ধে আদি ডিক্রি হলেও আপিল করা যায় না কোন কোন ক্ষেত্রে, একটু এক্সট্রা যদি লিখতে চান দিতে পারেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার ডিক্রির ক্ষেত্রে। তারপরে আপনি বলতে পারেন যে মধ্যস্থ 89(ক) ধারায় মধ্যস্থতার ডিক্রির ক্ষেত্রে। তারপরে আপিল আদালত যদি কোনো ডিক্রি দেয় সেটার ক্ষেত্রেও কি করা যায় না, আপিল করা যায় না। তারপরে স্মল কজ প্রদত্ত রেফারেন্সে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধেও কি করা যায় না, আপিল করা যায়। জি, আচ্ছা, আমরা আদেশের বিরুদ্ধে আপিল চলে আসি। দেখেন, আমরা জানি আদেশের বিরুদ্ধে সাধারণত সকল ডিগ্রির বিরুদ্ধে, দুই একটা ডিগ্রি ছাড়া সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু সকল আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যায় না। যায় কি? কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এই সম্পর্কে বলছে দেওয়ানি কার্যবিধির 104 ধারা। আর আদেশ কত? 43 আদেশ। 104 ধারা আর আদেশ হচ্ছে আপনার 43। দেখেন, আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আন্ডারলাইন করবেন, 104 ধারা এবং 43 আদেশে আলোচনা করা হয়েছে। 104 ধারাটা আগে আমরা পড়ি। দেখেন, 104 ধারায় নিম্নলিখিত আদেশের বিরুদ্ধে আপিল চলে। আন্ডারলাইন করবেন, 35(ক) ধারার অধীনে প্রদত্ত আদেশ। 35(ক) ধারার অধীনে মিথ্যা বিব্রতিকর দাবি বা আত্মপক্ষ সমর্থন। 35(ক) ধারার অধীনে কি খরচের কথা বলছে বলেন তো? কি খরচ মনে আছে? কম্পেনসেটরি কস্ট নাকি, মানে ক্ষতিপূরণমূলক খরচ। তো আপনি এখানে লেখেন 35(ক) পাশে একটু লেখেন
যে ক্ষতিপূরণমূলক খরচের কোনো আদেশ দিলে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। ক্ষতিপূরণমূলক খরচ, ক্ষতিপূরণমূলক খরচের বিরুদ্ধে ক্ষতিপূরণ 35 ক ধারায় যে খরচটার আদেশটা দেয় সেটাকে কি খরচ বলে? ক্ষতিপূরণমূলক খরচ। তো যদি কোনো আদালত কাউকে ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দেয় সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। তো ওই যে আপনি লিখবেন 35 ক ধারার অধীনে প্রদত্ত আদেশ, এর পাশে একটু লিখবেন যে ক্ষতিপূরণমূলক খরচের আদেশ, ক্ষতিপূরণমূলক খরচের আদেশ। কিন্তু লেখার সময় একটু ভাঙাই দিবেন যে 35 ক ধারায় একটা দেওয়ানি আদালত মামলার কোনো পক্ষকে যদি ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দেয় তাহলে সংক্ষুব্ধ পক্ষ 104 ধারার অধীন কি করতে পারে? আপিল করতে পারে। এখন এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার, যদিও এত গভীরে আসবে না, তারপরেও বলি যে 35 ক ধারায় সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দিতে পারে 20,000। কয় হাজার? 20,000। এখন ধরেন তানভীর রে বললো ক্ষতিপূরণমূলক খরচ 20,000। এখন তানভীর রে বললো যে তুমি 20,000 টাকা দিবা বাদীরে, তাহলে এই জায়গায় তানভীর দেবে খরচ, পাবে ধরেন বাদী হলো আলম খান, পাবে কে? আলম খান সাহেব। এখন যদি এরকম হয় এই জায়গায় আপিল করবে কে বলেন তো? 104 ধারে আপিল তানভীর করবে না আলম করবে? সংক্ষুব্ধ কে? তানভীর। তানভীরের পকেটের থেকে তো টাকাটা যাচ্ছে, তাহলে 104 ধারে আপিল করবে কে? তানভীর। কিন্তু যদি এরকম হয় যে ক্ষতিপূরণমূলক খরচের আবেদন আলম করছে, যে আলম সাহেব আবেদন করছে কিন্তু আলম সাহেবের আদালত তানভীরে বলছে যে তুমি 10,000 টাকা দাও, তার মানে আলম বলতেছে, আলম হলো এই জায়গা বলতেছে যে আমি তো 10,000 না, তানভীরে ইয়েরো না, তার 20,000 দেওয়ার আদেশ দেন। 10,000-এ আলম সাহেবের পরাণ ভরে নাই, তাহলে এই জায়গায় আলম খান সাহেব কিন্তু ওই 10,000 টাকা বাড়ানোর জন্য আপিল করতে পারবে না, সেই ক্ষেত্রে ওনার করতে পারে বিষয়। বুঝলেন কিনা? মানে ক্ষতি খরচটা যার দেওয়া লাগবে সে করবে হচ্ছে কি আপিল, আর যে পাচ্ছে তার যদি মন না ভরে, সে যদি আরো চায় তাহলে তার করতে হবে কি রিভিশন। বুঝলেন কিনা? আপিলের বিরুদ্ধে না। আপিলের বিরুদ্ধে কেন? উনি উনি কম্পেনসেটরি কস্ট চাইছিল 20,000, আলম সাহেব আদালত চাইছে ওনার যে তানভীর মিথ্যা ও হয়রানিকর দাবি করছে, তো তানভীরের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে আমাদের দিন। তখন আদালত বললো ঠিক আছে তানভীর তুমি 10,000 টাকা আলম রে দিয়ে দাও। তখন আলম সংক্ষুব্ধ, আলম বলতেছে না 10,000 না আরো বেশি দেওয়া দরকার। তাহলে আলম করবে হচ্ছে রিভিশন। আর তানভীর যে 10,000, তানভীরের তো তানভীর তো 1 টাকাও দিতে রাজি না, তানভীর করবে কি আপিল, 104 ধারায় আপিল। যদি উনি চায়। আচ্ছা, তারপরটা দেখেন 95 ধারার অধীনে প্রদত্ত আদেশ, যেরকম অপর্যাপ্ত কারণে গ্রেফতার পূরক বা নিষেধাজ্ঞার আদেশ। 95 ধারার অধীনেও আপনার ওই যে যদি আপনার এই জায়গাও প্রকৃতপক্ষে খরচের আদেশ দেয়, এই খরচটা হচ্ছে আপনার ওই যে আমাদের একটু মনে করাই দিই যে নিষেধাজ্ঞার ক্ষেত্রে যার পক্ষে নিষেধাজ্ঞার আদেশ গেল সে যদি মামলায় হারে, যার পক্ষে ক্রোকের আদেশ গেল সে যদি মামলায় হারে, তাহলে তার কাছ থেকে আদালত 95 সর্বোচ্চ 10,000 টাকা খরচ চাইতে পারে। তাহলে এই 10,000 টাকার যে আদেশটা দিল 95 ধারায় প্রদত্ত আদেশের বিরুদ্ধেও কি করা যায়? আপিল করা যায়। কত ধারায়? 104 ধারায়। 104 ধারায়। তাহলে আপনি জানলেন যে 104 ধারায় প্রথম যেটা যে 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দিলে আপিল করা যায়। কত ধারায়? 104 ধারায়। এরপরে বললো যে 95 ধারায় যদি আদালত কোনো খরচের আদেশ দেয়, সাধারণত 95 ধারায় খরচের আদেশ কখন দেয়? আমি একটু বাঙাই দিই, অনেক কথা বলতে হয়। বাঙাই দিই হচ্ছে এরকম, ধরেন একটা মামলায় বাদীর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার, ধরেন অনুপ হলো বাদী, তানভীর হলো বিবাদী, অনুপের পক্ষে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিছে, বুঝলেন? কিন্তু মূল মামলায় গিয়ে অনুপ হেরে গেছে, অনুপ হেরে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের সুবিধা পাইছিল কে? অনুপ। তখন তানভীর দাবি করতে পারি ইওরনার যেহেতু মূল মামলায় অনুপ হেরে গেছে আর মামলা চলাকালীন সময় তো আমার বিপক্ষে ঠিকই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা দিছিলেন, তাহলে আমার এখন অনুপের কাছ থেকে 95 ধারায় ক্ষতিপূরণমূলক খরচ আদায় করে দেন। কত টাকা? 10,000 টাকা। এখন আদালত যদি অনুপরে বলে যে অনুপ তুমি 10,000 টাকা ক্ষতিপূরণ দেবা কারে? তানভীর রে, তখন অনুপ 104 ধারায় আবার আপিল করতে পারবে, যাতে ওই 10,000 টাকা সে দিতে চাচ্ছে না। বুঝতে পারছেন? আবার এরকম যদি হয় যে দেখেন ওই যে রায়ের পূর্বে অপর্যাপ্ত কোণে গ্রেফতার পূরক,
রায়ের পূর্বে ক্রোক আটক আপনার মধ্যে ভুলে গেছেন, রায়ের পূর্বে ক্রোক করে বাদীর সম্পত্তি না বিবাদীর সম্পত্তি? রায়ের পূর্বে ক্রোক করে বাদীর সম্পত্তি না বিবাদীর সম্পত্তি? বিবাদীর। রায়ের পূর্বে আটক করে বাদীরে না বিবাদীরে? বিবাদীরে। কারণ অর্থের মামলায় বিবাদী যদি মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় পলায় যায়, আর অর্থের মামলায় বিবাদী যদি হেরে যাওয়ার আশঙ্কায় মানে বিবাদী যদি তার সম্পত্তি হস্তান্তর করার উদ্যোগ নাই, তাহলে বাদী আবেদন করবে বিবাদীর সম্পত্তি ক্রোকের জন্য অথবা বিবাদীরে আটকের জন্য। মনে আছে কিনা? এখন ধরেন বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত বিবাদীর সম্পত্তি ক্রোক করলো বা বিবাদীরে সরাসরি আটক করলো, বুঝলেন কিনা? কিন্তু মূল মামলায় দেখা গেল যে বাদী ঠিকই হারছে, বাদী কি আসছে, কিন্তু মামলা চলাকালীন সময় তো বিবাদীর সম্পত্তি ক্রোকও করা হলো বা বিবাদীর যে এলো আটকাইলেন। তাহলে এখন বিবাদে এসে বলবে ইওর অনার, যখন মামলা চলছিল তখন তো ঠিকই আমারে ক্রোক, আমার সম্পত্তি ক্রোক করলেন, আমারে আটক করলেন, আবার মামলায় তো বাদী ঠিকই আসছে, তাহলে এখন আমারে ক্ষতিপূরণ দেন, 95 ধারায় বাদীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেন। তখন আদালত বাদীরে বলবে যে হ্যাঁ বাদী, তোমার পক্ষে তো প্রথম মামলা চলাকালীন সময় ক্রোকের আদেশ আসছিল বা গ্রেফতারের আদেশ আসছিল, তুমি যেহেতু এখন হেরে গেছো, তাহলে তুমি 95 ধারায় তোমার 10,000 টাকা ক্ষতিপূরণ তুমি দিবা কারে? বিবাদীরে। তাহলে এই নির্দেশ যদি দেয় তাহলে বাদীর এই জায়গা প্রতিকার হলে 104 ধারায় আপিল। বুঝতে পারছেন? তাহলে এত কথাও যে মনে রাখতে পারবেন না, তার কথা হচ্ছে যে 35 কতে প্রদত্ত আদেশের বিরুদ্ধে বিবিধ আপিল করা যায়, আর একটা হলো 95 ধারায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে কি বিবিধ আপিল করা যায়। পরেরটা দেখেন, জরিমানা বা গ্রেফতার অথবা দেওয়ানি কারাগারে আটকের আদেশ। ওই ডিক্রি জারির উদ্দেশ্য গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটকের আদেশ ছাড়া। এই জায়গায় একটু হাইপেন দিয়ে লেখেন, যেমন 39 আদেশের 2-3 বিধি অনুসারে গ্রেফতার, 39 আদেশের 2-3 বিধি অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে, 39 আদেশের 2-3 বিধির অধীনে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে কাউকে গ্রেফতার করা হলে, এটার অর্থ বুঝাই, আপনার বোধহয় ভুলে গেছেন সব। 39 আদেশের 2-3 একজনের পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিছে, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়ার পরে একজনে বললো যে তুমি দেওয়াল দিবা না, বাট তারপরও সে কি দেওয়াল দিয়ে দিছে, তাহলে ভায়োলেশন মামলা করবে, মিসেলিনিয়াস ভায়োলেশন কেস। এবং ভায়োলেশন কেসের অধীনে যে অমান্য করলো তারে কি করতে পারে? তার সম্পত্তি ক্রোক করতে পারে বা তারে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। এই যে যারে দেওয়ানি কারাগারে আটক রাখলো তার প্রতিকার হচ্ছে আপিল। এই আপিলটা করবে কত ধারায়? 104 ধারায়। বুঝতে পারছেন? তাহলে আপনার 104-এ মোট 3টে আপিলের কথা আছে। 35 কতে যদি ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দেয় আপিল করা যাবে 104-এ। 95 ধারায় যদি কাউরে আদেশ দেয় আপিল করা যাবে কত? 104-এ। আর লাস্টেরটা বললো যে ডিক্রি জারির মামলা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি কাউরে আটক করা হয়, গ্রেফতার করা হয়, তবুও সে সেই ক্ষেত্রেও সে আপিল করতে পারবে কত ধারায়? 104 ধারায়। যেমন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে যদি কাউকে গ্রেফতার করা হয় 39 আদেশের 2-3 বিধিতে, তাহলে সেও আপিল করতে পারবে কত ধারায়? 104 ধারায়। নামাজ পড়েন নাই? দেখছেন? স্যার নামাজ পড়ে আসেন। আপনাদের আমি 5:30টার সময় আসছি কেন? আচ্ছা, নামাজের বিরতি ভাই। বিরতির পরে আমরা পড়ায় ফিরি। তো আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আমরা পড়লাম, 104 ধারায় আলোচনা করছে। এছাড়া আছে 43 আদেশে, দেখেন, এছাড়া 43 আদেশের এক বিধিতে নিম্নলিখিত 25টি আদেশের বিরুদ্ধে, কয়টা? 25টা শব্দটা বলতেন, 25টা আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে বিবিধ আপিল করা যায়। এই বিবিধ আপিল মানে কি? মিসিলেনিয়াস আপিল। ডিক্রির বিরুদ্ধে যে আপিল সেটাকে কিন্তু বিবিধ আপিল বলে না।
কিন্তু আদেশের বিরুদ্ধে যে আপিল সেটার বলে কি মিসেলেনিয়াস আপিল বা সংক্ষেপে মিস আপিল বলে। দেখেন এখন এই 43 আদেশের এক বিধির যে 25টা, এই 25টা আপনার হুবহু লেখার কোনো দরকার নাই, যতগুলো আপনার মনে থাকে। এবং আমরা যারা প্রিলি পড়ছি আমার তো মনে হয় বা আমার আপনাদের অধিকাংশই এই জায়গা 10-12টা তো ঘুমের মধ্যেই বলা উচিত। এবং মানে অনেকটা ভুলে যাওয়ার কথা যে 7-10, 8-10, 9-9, 9-13 এই টাইপের। তো দেখেন কি কি আমরা প্রথম যেটা দেখি, 7-10 বিধির অধীন আর্জি ফেরতের আদেশ। মানে আমাদের দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 10 বিধিতে যদি কোনো আর্জি ফেরত দেয় তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে বিবিধ আপিল 43 আদেশের এক বিধিতে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখেন 8-10, রায় ঘোষণার আদেশ যেখানে পক্ষগণ অতিরিক্ত লিখিত জবাব দাখিলে ব্যর্থ হয়। এডিশনাল রিটেন স্টেটমেন্ট, যখন বাদী বা বিবাদীর কাছে আদালত এডিশনাল রিটেন স্টেটমেন্ট চাইছে বাট সে দিতে ব্যর্থ হয়েছে, তখন তার বিরুদ্ধে রায় যদি ঘোষণা করে 8 আদেশের 10 বিধিতে, তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি আপিল। তারপরটা দেখেন 9-9, এটা তো আমাদের জানা উচিত। ওই যে 9-8 যদি মামলা খারিজ করে, শুনানির দিন বিবাদী আসছে বাদী আসে নাই, মামলা খারিজ করে 9 আদেশের 8-এ, তার প্রতিকার ছিল 9 আর 9 ক। 9 আর 9 ক, 9-এর আবেদন সে করছে, যদি নাম মঞ্জুর হয় তাহলে তার প্রতিকার কি আপিল। এই যে দেখেন 9 বিধিতে খারিজ আদেশ রদের আবেদন, ওই যে আমি বলে দিছি কি হলে না মঞ্জুর হলে, খারিজ আদেশ রদের আবেদন কি হলে না মঞ্জুর হলে। আচ্ছা, পরেরটা দেখেন 9 আদেশের 13 বিধির অধীন একতরফা ডিগ্রি রদের আবেদন একই রকম। একতরফা ডিগ্রি রদের আবেদন আমি করি কততে? 9 আদেশের 13, 13 ক হলো সরাসরি রদ, 13 হলো যথেষ্ট কারণ দেখাইয়া রদ। তাহলে 13-র আবেদনটা যদি না মঞ্জুর হয় তাহলে প্রতিকার কি আপিল। তারপরে দেখেন 10-4 বিধিতে পক্ষগণ হাজির হতে ব্যর্থ হলে রায় ঘোষণার আদেশ। আমি একটু ফ্যাক্টটা মনে করাই দিই। 10-4 বিধিতে বলছে যে আদালত আইনজীবীর, যে ক্ষেত্রে পক্ষগণ আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয় এবং আদালত আইনজীবীরা কোনো প্রশ্ন করছে বাট আইনজীবী উত্তর দিতে পারে নাই, তখন বলছে যে তোমার পক্ষরে হাজির করো। পক্ষ যদি না আসে তাহলে কি করবে? রায় ঘোষণা করবে। তাহলে 10-4 বিধিতে মামলার প্রথম শুনানিতে যে জবানবন্দি গ্রহণ, সেখানে যদি কোনো রায় ঘোষণা করে তাহলে সেটার বিরুদ্ধেও কি করা যাবে? আপিল করা যাবে। পরেরটা দেখেন 11 আদেশের 21 বিধিতে আবিষ্কার বা উদ্ঘাটন। আবিষ্কার বা উদ্ঘাটন, ওই যে মামলায় দেখা গেল যে আর্জি দিছে, লিখিত জবাব দিচ্ছেন, কিন্তু তারপরেও অনেক প্রশ্ন এক পক্ষ আর এক পক্ষের কাছে জানতে চাইতে পারে, বা অনেক দলিল এক পক্ষ আর এক পক্ষের কাছে কি দেখতে চাইতে পারে। আদালত বললো যে বাদী তুমি বিবাদীর এই প্রশ্নের উত্তর দাও, বা এই বিবাদী তুমি বাদীর এই প্রশ্নের উত্তর দাও। যারে আদালত বললো বাট সে এই আবিষ্কার বা উদ্ঘাটনে যদি ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে মামলা খারিজ করতে পারে, বা বিবাদীর আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ করলে এই 11 আদেশের 21 বিধিও একটা কি আপিলযোগ্য আদেশ। আচ্ছা, তারপরে দেখেন 16-10। 16-10 হচ্ছে আপনি সাক্ষী যদি হাজির হতে ব্যর্থ হয়, সাক্ষী যদি কি তাহলে রায় ঘোষণা করলে সেটাও একটা আপিলযোগ্য আদেশ। তারপরে কি 16-20, এটা যদি সে সাক্ষ্য দিতে অস্বীকার করছে, সে আসছে, সাক্ষী আসছে বাট আসার পরে বলতেছে না আমি সাক্ষ্য দিব না, তাহলে তার বিরুদ্ধে রায় ঘোষণা করলে এটাও একটা আপিলযোগ্য আদেশ। তারপরে আমি সরাসরি চলে আসছি, অনেকগুলো মাঝে আছে ওইগুলো আর বলি নাই। 38 আদেশের 2 ও 6 নাকি? 38 আদেশের 2 ও 6 বিধিতে প্রদত্ত আদেশ। 2-6 না 2-4-6 নাকি? বাট 4 হচ্ছে 104 ধারার অধীন। যাই হোক, 38 আদেশের 2 ও 6, 2 হলো যে জামানত দিতে কইছিল, জামানত দেয় নাই। আচ্ছা, তারপরে দেখেন 39 আদেশের অস্থায়ী নিষেধাজ্ঞা 1-2-4-10, 1-2-4-10। তারপরে 40 আদেশের 1 ও 4, এটা হচ্ছে আপনার রিসিভার নিয়োগ আর রিসিভার অপসারণ। 40 আদেশের 1-এ আছে রিসিভার নিয়োগ, 40 আদেশের 4-এ আছে কি রিসিভার অপসারণ। তারপরে দেখেন 47 আদেশের, সরি, এই যে আমরা গতদিন যেটা পড়ছি 41 আদেশের কত বিধি, 19 আর 21 বিধিতে যদি না মঞ্জুর হয় ওই আদেশটা যদি কি কর, আপনি আরো ভাঙায় লিখতে পারেন যে 41 আদেশের 19 বিধিতে আপিল খারিজের আদেশ যদি না মঞ্জুর করে, আর 21 বিধিতে আপিল পূর্ণ শুনানির আবেদন যদি কি না মঞ্জুর করে, তাহলে সেটাও একটা আপিলযোগ্য আদেশ। আর একটা লাস্টেরটা কি বললাম, 47 আদেশের কত বিধি, এলো রিভিউর ক্ষেত্রে, এটাও একটা আপিলযোগ্য আদেশ ইত্যাদি। আমি এর 25টা লিখতে যাই নাই, আপনার যে করা মন চাই সে করা লিখবেন, বুঝতে পারছেন? তো এই প্রশ্নের যে মেইন থিম সেটা বলছে যে যে আদি ডিক্রি হতে বা আদেশ হতে আপিলের বিধান সমূহ কি কি।
তার মানে আমি আদি ডিক্রির ভিত্তিতে আপিল আছে 96 ধারায়, আর আদেশের ভিত্তিতে আপিল আছে 104 ধারা, আর কত 43 আদেশ। বুঝতে পারছেন? ধরেন আপনাদের সবার জন্য আমি জিজ্ঞাসা করি, উত্তর দেন। ধরেন পরীক্ষায় প্রশ্ন আসছে যে দেওয়ানি কার্যবিধি 1908-এর সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে ডিক্রি, আদি ডিক্রি ও আদেশের বিরুদ্ধে আপিলের বিধানসমূহ আলোচনা করুন। তাহলে উত্তর কি, কেমনে লিখবেন? আপিল কি, কোথায় আপিল করে, এই রিলেটেড কিছু আসে নাই। প্রথমে একটু আপিল কি একটু বলে দিবেন, আপিল কত ধারা থেকে কত ধারায় আছে, বা কত আদেশ থেকে কত আদেশে, এগুলো একটু বলবেন, তারপরে সরাসরি হচ্ছে এই জায়গা আসবে। বুঝতে পারছেন? তানভীর বুঝছেন না? আচ্ছা, আমরা প্রশ্নের পরের পার্টে চলে আসি। দেখেন যে আপিলের অধীন ডিক্রির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় কিনা। স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় কিনা এটা আপনি ইচ্ছা করলে এই জায়গা থেকে না পড়ে, ওই যে আমরা ডিক্রি জারিতে পড়ছি না, ডিক্রি জারিতে মনে আছে, ওই যে ডিক্রি জারি স্থগিত, ওইটুক পড়লেই হবে। ওইটুক পড়লেই, বুঝেন কিনা? ডিক্রি জারিতে আমরা যে আপিলের কার্যক্রম স্বয়ংক্রিয় স্থগিত হয় কিনা, আপনি বলবেন এইভাবেই বলবেন যে আপিলের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় না, এক্ষেত্রে দায়ীকে জারি কার্যক্রম স্থগিতের আবেদন করতে হয়। তারপরে আপনি বলবেন যে জারি মামলা স্থগিত সম্পর্কে আলোচনা করছে 21 আদেশের, যদিও আমি এই জায়গায় 21 আদেশ আলোচনা করি নাই, বাট আপনি যেহেতু জানেন, আপনি যেহেতু জানেন 21 আদেশের 26 বিধি, 21 আদেশের 29 বিধি, 41 আদেশের 5 বিধি, আপনি বলবেন 21 আদেশের 26 বিধিতে জারিকারক আদালতে এবং অথবা আপিল আদালতে যথেষ্ট কারণ দেখে ডিক্রিজারি স্থগিতের আবেদন করতে পারে এবং আদালত সন্তুষ্ট হলে জারি কার্যক্রম স্থগিত করতে পারে। 21 আদেশের 29 বিধিতে বললো যে যে আদালত ডিক্রি দিছে সেই আদালতে যদি দায়িকার ওই ডিক্রিদারের মধ্যে একটা মামলা চলমান থাকে, তাহলে যতদিন পর্যন্ত ওই মামলাটা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত যথেষ্ট কারণে আদালত জারি কার্যক্রম স্থগিত থাকতে পারে। দুইটা পেলাম। এরপরে আমি চলে আসলাম যে 41 আদেশের 5 বিধি 5-এর 1-এ বলছে আপিল আদালত যথেষ্ট কারণে আপিল স্থগিত, জারি কার্যক্রম স্থগিত করতে পারে। আর 41 আদেশের 5-এর 2-এ বলতেছে ওই 21 আদেশের 26 বিধিতে যেরকম বলছিল সেরকম। তো একটু রিডিং করি, তারপরেও দেখেন যে আপিল আদালত কর্তৃক ডিক্রি জারি স্থগিত রাখা সংক্রান্ত বিধান দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার 41-এর বিধি কত 5-এ বর্ণিত আছে। বিধি 5 অনুযায়ী আপিলের বিধান থাকলেই বা আপিল করা হলেই, আন্ডারলাইন করবেন, আপিলের বিধান থাকলেই বা আপিল করা হলেই কোন ডিক্রির কার্যকারিতা বা ডিক্রি জারি কার্যক্রম স্থগিত হবে না। মানে আপনি জারি মামলা স্থগিতের জন্য আলাদা পদক্ষেপ নিতে হবে। আপনি জারি মামলা স্থগিতের আবেদন করেন নাই, শুধু আপিল করছেন, তাহলে কি জারি মামলা স্থগিত থাকবে? থাকবে না। বুঝেন কিনা? আচ্ছা, এক্ষেত্রে আপিল আদালতে আপিল করার নির্দিষ্ট সময়ের মধ্যেই ডিক্রি জারি স্থগিত রাখার জন্য আবেদন করতে হবে। উক্ত আবেদন অনুযায়ী আদালত উপযুক্ত, আন্ডারলাইন করে, কারণ সাপেক্ষে ডিক্রি জারি স্থগিত করতে পারে। এক্ষেত্রে নিম্নোক্ত বিষয় আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালত ডিক্রি জারি স্থগিত রাখার আদেশ দিতে পারে। কি কি দেখেন, এই এই কারণগুলো কিন্তু ওখানেও পড়ছিলাম। অযৌক্তিক বিলম্ব ছাড়া আবেদন করতে, স্থগিতের আদেশ প্রদান না করলে আবেদনকারীর গুরুতর ক্ষতি হবে বা অপূরণীয় ক্ষতি হবে। আর উক্ত ডিগ্রি বা আদেশ যথাযথ পালনের জন্য আবেদনকারী জামানত প্রদান করলে। আন্ডারলাইন করেন, রুল 5-এর 4 অনুযায়ী আবেদনের শুনানি সাপেক্ষে আদালত একতরফা ভাবে ডিগ্রি জারি স্থগিতের আদেশ দিতে পারে। এটা একটু আন্ডারলাইন করেন, মানে একতরফা ভাবে স্থগিতের আদেশ দিতে পারে কিনা বলেন, পারে। অতএব দেখেন, আমি বললাম যে উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে ডিক্রির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হতে পারে না, এই জন্য আদালতের নিকট কি করতে হবে, আবেদন করতে হবে। হ্যাঁ, ডিক্রির কার্যকারিতা মানে কি, মানে জারি মামলা। ডিক্রি কার্যকর করার জন্য তো আলাদা মামলা করা লাগে, ডিক্রি তো একা একা কার্যকর হয় না, হয়। ডিক্রি আদালত দিয়ে দিল, বাট ফল ভোগ করার জন্য আবার কি জারি মামলা করতে হয়। তো আজান দিছে, আবার 10 মিনিটের বিরতি, আজানের পর আমরা এই প্রশ্ন এবং আজকে যে শীট দিছি এটা আলোচনা করবো ইনশাল্লাহ। তা আমরা পড়া শুরু করে, দেখেন গ নাম্বার প্রশ্নটা, যে যে পরিস্থিতিতে আপিল আদালত একটি মামলা
পুনঃশুনানির জন্য বিচারিক আদালতে প্রেরণ করতে পারে। মানে কোন কোন অবস্থায় একটা আপিল আদালত একটা মামলা পুনঃশুনানির জন্য বিচারিক আদালতে প্রেরণ মানে ফেরত পাঠানো, এটাই কি রিমান্ড। বা যখন একটি আপিল আদালত মামলা রিমান্ডের আদেশ দিতে পারে। অর্থাৎ ওই যে আমরা 107-এর যে আপিল আদালতের ক্ষমতা ছিল কয়টা, চারটা। চারটার ভিতর রিমান্ড সম্পর্কে বলছে কততে, মানে 107-এর খতে, 107-এর খতে ওখানে আমরা রিমান্ড সম্পর্কে একটু করছিলাম, সেই জিনিসটারই আর একটু বিস্তারিত করে পড়াশোনা করব আর কি। এখানে লেখা আছে দেখেন, আমরা যদি পড়ি যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার কত 41, রুল 23-এর মধ্যে আপিল আদালত কর্তৃক মামলা পুনর্বিচারের জন্য নিম্ন আদালত তথা বিচারিক আদালতে ফেরত পাঠানোর বিধান বর্ণিত আছে। তাহলে আপিল আদালত একটা মামলা পুনর্বিচারের জন্য ফেরত পাঠায় 41 আদেশের কত বিধিতে, 23 বিধি। আর 107-এর কততে, 107-এর খ। দেখেন রুল 23-এর বক্তব্য অনুযায়ী বলা যায় আপিল আদালত নিম্নোক্ত কারণে, আন্ডারলাইন করবেন, নিম্নোক্ত কারণে কোন মামলা পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। এই আদালতের পরে একটা দাঁড়িয়েছে, ওই দাঁড়িটা কেটে দেন ভাই। কাটছেন, পাইছেন নাকি? বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারেন কি কি দেখেন। প্রথম যেটা, বিচারিক আদালত যদি, আন্ডারলাইন করবেন, কোন প্রাথমিক বিষয়ের বা প্রিলিমিনারি পয়েন্টের উপর ভিত্তি করে মামলা নিষ্পত্তি করে ডিক্রি দেন। প্রিলিমিনারি পয়েন্ট বেশ আলোচনা করেছি আমরা। প্রিলিমিনারি পয়েন্ট মানে আরজি খারিজ। আরজি খারিজ তো করে, ধরেন একটা মামলা তামাদি মেয়াদ শেষে দায়ের করছে, তাহলে তো ওই মামলাটা সাথে সাথেই আরজি খারিজ। ওই জায়গা তো আর আপনার ইস্যু বিচার্য গঠন, মানে ইস্যু গঠন বা সাক্ষ্য প্রমাণ গ্রহণ টন কিছুই হয় নাই, কিছুই হয় নাই। তাহলে এরকম যদি কোনো মামলা খারিজ হয়ে যায়, ওই খারিজ আদেশের ভিত্তিতে যখন আপিল করে, তখন আপিল করার পর আপিল আদালত ওই খারিজ আদেশটা, ওই ডিক্রিটা বাতিল করে দিয়ে ওই মামলাটা আবার বিচারিক আদালতে ফেরত পাঠাবে। কিসের জন্য? পুনরায় বিচার করার জন্য, কারণ ওই মামলার তো বিচার টিচার কিছুই হয় নাই। জি, ইকতার সাহেব বুঝেন কিনা? এক পক্ষ আসলো না আর এক পক্ষ আসলো না, ওটাও তো একতরফা ডিগ্রি, একতরফা ডিগ্রি। এখন ভালো কথা বলছেন না, ওই ক্ষেত্রে যদি আপিল করে সেটাও ফেরত পাঠাতে পারে। কখন? যদি ধরেন মামলা শুরুতেই একতরফা ডিগ্রি হয়। মামলা শুরুতে একতরফা ডিগ্রি হতে পারে না, যেদিন প্রথম শুনানি সেই দিন বিবাদী আসেন, বাদী আসছে, সেই দিনও যদি খারিজ করে দেয়, সেই ক্ষেত্রেও আপনার প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি করা যেতে পারে। পরেরটা দেখেন, আপিল আদালত উক্ত বিষয়ের উপর ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে উক্ত ডিগ্রি রদ বা বাতিল করেন। আচ্ছা, এই ইয়াসির আরাফাত মিউট করেন ভাই, মানে মিউট করেন, আপনার নয়েজ আসে। দেখেন, এরূপ ক্ষেত্রে আপিল আদালত মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান সহ, আন্ডারলাইন করেন, এই যে দেখেন, এরূপ ক্ষেত্রে আপিল আদালত মামলাটি বিচারিক আদালত ফেরত পাঠানোর নির্দেশ প্রদান সহ পুনরায় কি কি বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতে হবে সেই বিষয়ে নির্দেশ দিতে পারেন। মানে ফেরত পাঠাবে এবং বলে দিবে যে কি কি বিষয়ে কি সিদ্ধান্ত প্রদান করতে হবে, এটা বলে দিছে। আপিল আদালত কর্তৃক নিম্ন আদালতে পুনরায় বিচার করার জন্য মামলা প্রেরণকে আন্ডারলাইন করবেন, কি বলে? রিমান্ড বলে। প্রথমবার বিচারের সময় যে সকল সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছিল সেসব প্রমাণ প্রয়োজনীয় ব্যতিক্রম সাপেক্ষে পুনর্বিচার কালেও প্রমাণ স্বরূপ গ্রহণ করা যাবে। মানে নট, আমরা এতক্ষণ ধরে পড়লাম যে পুনর্বিচার মানে কোন ফেরত পাঠায় প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হইলে, কিন্তু আদালত যদি ইচ্ছা করে যে কোনো মামলা প্রিলিমিনারি পয়েন্ট ছাড়া, ধরেন একটা মামলা এমনি নিষ্পত্তি হয়েছে ঠিকঠাক ভাবে, সব সাক্ষ্য প্রমাণ টমান সবকিছু হয়েছে, তারপরেও আপিল আদালত যদি মনে করে যে এই মামলাটা আবার পুনরায় বিচার করা দরকার, তবুও আপিল আদালত কি ফেরত পাঠাতে পারবে, উনার সেই এখতিয়ার আছে। বুঝেন কিনা? তার মানে কোন মামলা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হইলেও পাঠাইতে পারে, অথবা কি আপিল আদালত মনে করলে এটা আবারও মানে বিচারের জন্য পাঠাতে পারে। তার মানে এটা আপিল আদালতের কি ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার বা বিবেচনামূলক ক্ষমতা। তারপরে দেখেন, এখানে একটু পড়ি যে প্রাথমিক বিষয় বা প্রিলিমিনারি পয়েন্ট কি তার ব্যাখ্যা উক্ত বিধিতে দেওয়া হয়নি। বলছে যে প্রিলিমিনারি পয়েন্ট, বাট প্রিলিমিনারি পয়েন্ট অ্যাকচুয়ালি কি সেটা বলা হয়নি। সেটা কি দেখেন, সাধারণত যে সকল কারণে আর্জি বাতিল করা যায় সেসব কারণ বর্তমান থাকলে সকল প্রয়োজনীয় ইস্যু গঠন না করেই বা মামলাটি চলতে পারে কিনা এরূপ একটিমাত্র ইস্যুতে যদি মামলাটি খারিজ করা হয়, তবে এ ধরনের নিষ্পত্তি প্রাথমিক বিষয় নিষ্পত্তি বলে গণ্য হবে। এটার অর্থ কি? যে সকল কারণে আর্জি বাতিল করা যায়, যদি কজ অফ অ্যাকশন না থাকে, তাহলে তো ইস্যু গঠন না করেই মামলা বাতিল করতে পারে, আর্জি খারিজ করতে পারে।
যদি স্ট্যাম্প পেপার আপনি দেন নাই বা পর্যাপ্ত কোর্ট ফিস দেন নাই, তাহলে তো মামলা তো চলা তো পরের কথা, আরজি পাওয়ার সাথে সাথে কি করতে পারে, খারিজ করতে পারে। তাহলে এই ধরনের নিষ্পত্তিটাই কি বলা হয়, প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি। যেমন দেখেন, বিচারিক আদালত যদি সিদ্ধান্ত দেয় যে, আন্ডারলাইন করবেন, রেস জুডিকাটা বা কোনো আইন দ্বারা, আইনের বিধান দ্বারা বাড়িত। রেস জুডিকাটা বা কি, আইনের বিধান দ্বারা বাড়িত। আপনি বললেন যে ইওর অনার, এটা এই মামলাটার বিচার আগে একবার আদালতে হয়ে গেছে, তো এটা রেস জুডিকাটা দ্বারা বাড়িত। এখন বিচারিক আদালত তো রেস জুডিকাটা দ্বারা বাড়িত করে দিল, আরজি খারিজ করে দিছে। আমি যে আপিল করলাম কোথায়, আপিল আদালতে, আপিল আদালত আরজি খারিজের ডিক্রিটা বাতিল করে দিয়ে আবার বিচারিক আদালতে ফেরত পাঠাবে। কেন? কারণ ওই মামলা যখন আরজি খারিজ করে দেয় রেস জুডিকাটার জন্য, ওই মামলা তো বিচার টিচার কিছুই হয় নাই, আবার ফেরত পাঠাচ্ছে যাতে ওই মামলার পুনর্বিচার করা যায়। তাহলে রেস জুডিকাটা দ্বারা বাড়িত হলে এটাকে বলা যেতে পারে কি, প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি। বা দেখেন, ওয়েবার বা স্টফেল নীতি দ্বারা বাড়িত। স্টফেল, স্টোফেল মনে আছে কারো? স্টোফেল বা ওয়েবার, ওয়েবার ওয়েব করা মানে আপনি কোনো অধিকার ছেড়ে দিচ্ছেন, এটা হলো ওয়েব। ওয়েবার ওই যে মক্কেল আর আইনজীবীর মধ্যে যে কথোপকথন, সাধারণত মক্কেলও প্রকাশ করবে না, আইনজীবীও প্রকাশ করবে না, বাট আইনজীবী প্রকাশ করতে পারে কখন, যখন যদি মক্কেল তার অধিকার ওয়েভ করে, মানে মক্কেল যদি বলে যে আপনি বলেন আমার আপত্তি নাই, সেক্ষেত্রে আইনজীবী কিন্তু প্রকাশ করতে পারে। আর স্টপেল হচ্ছে যে আপনি যখন কাউরে কোনো কাজ করতে বাধ্য করবেন, কোনো মানে আপনার কথা আচরণের মাধ্যমে একজন যদি একটা কাজ করাইলেন, পরবর্তী আপনি আর ওটা অস্বীকার করতে পারবেন না। সো ওয়েবার বা স্টপেল নীতি দ্বারা যদি পারিত হয়, সেক্ষেত্রেও এটা প্রিলিমিনারি পয়েন্ট দ্বারা নিষ্পত্তি বলা যেতে পারে। তারপরে দেখেন, ভুল ব্যক্তির পক্ষে বা বিপক্ষে মামলাটি দায়ের করা হয়েছে। ভুল ব্যক্তির পক্ষে বা বিপক্ষে, এটা অনেকটা হচ্ছে যে আপনার, আমরা যাকে মামলায় পক্ষভুক্ত করা দরকার তাকে যদি পক্ষভুক্ত না করা হয়, এটা বলে নন জয়েন্ডার। আর যারে পক্ষভুক্ত করা দরকার তারে তো করেই নাই, ভুল ব্যক্তিরে পক্ষভুক্ত করছেন, এটা বলে কি, মিস জয়েন্ডার। মনে আছে? তাহলে মিস জয়েন্ডার বা নন জয়েন্ডারের ক্ষেত্রেও কোনো মামলা যদি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও সেটা আপনার পুনর্বিচারে আপিল আদালত বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। তারপরটা দেখেন, আরজিতে কোনো মামলার কারণ উদ্ভবের বিষয়ে প্রকাশ করা হয়নি। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি। দেখেন, এরূপ যে কোনো কারণে মামলা নিষ্পত্তি হলে, আন্ডারলাইন করবেন, তা প্রিলিমিনারি বা প্রাথমিক বিষয়ে বিবেচনায় নিষ্পত্তি বলে গণ্য হবে। কি কি কারণে নিষ্পত্তি হলে, আবার বলি, রেস জুডিকাটা বা তামাদি দ্বারা বাড়িতে হলে, ওয়েবার বা স্টোফেল দ্বারা হলে, তারপরে আপনার ভুল ব্যক্তির পক্ষে বা বিপক্ষে মামলা করা হলে, আর একটা হচ্ছে কি, আরজিতে মামলার কারণ যদি ঠিকঠাক ভাবে প্রকাশ করা না হয়। যদি প্রাথমিক কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদানের সময় সাক্ষ্য প্রমাণ এবং মামলার গুণাগুণ বিবেচনা করা হয়, তখন আন্ডারলাইন করেন 23 বিধি অনুযায়ী মামলাটি ফেরত পাঠানো যাবে না। অনেক ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য পক্ষগণকে তাদের আর্জি ও জবাব সংশোধনের মাধ্যমে আরো অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য বিচারিক আদালতে মামলা ফেরত পাঠানো হয়, কিন্তু কোনো ত্রুটি দূর করার সুযোগ দেওয়ার জন্য তা করা যাবে না। এখানে একটা বিষয় একটু লক্ষ্য করেন যে, আচ্ছা, যদি থেকে এই করা যাবে না, এটুকু কেটে দেন, এটুকু আপনাদের পড়া লাগবে না। যদি থেকে, ওই যে যদি আছে না, ওটুকু ব্র্যাকেটে আটকান, মানে ব্র্যাকেটে আটকানো মানে ওইটুকু আর পড়া লাগবে না, এটুকু কেটে দিলাম। এই যে এই যদি, এই যে যদি, যদি থেকে এই পর্যন্ত, এই যে দেখেন, এই যদি থেকে এই পর্যন্ত। যাবে না, যাবে না। হ্যাঁ, জি, যদি থেকে যাবে না, এই যে স্ক্রিনে দিয়ে দিছি। আচ্ছা, আমরা এখানে পড়ি, পরের প্যারাটা আসবে। এখানে প্রতিষ্ঠিত নীতি যে, এখানে প্রতিষ্ঠিত নীতি যে এইটুকু করবো, বুঝেন নাই? এ কি আলম ভাই, বুঝেন নাই? এই তানবির দেখাই দিয়েছেন, জান দেখাই দিতে তো নিজেই কাটছেন। দেখেন, এখানে প্রতিষ্ঠিত নীতি যে আপিল আদালতের সম্মুখে যদি রায় প্রদানের মতো সব উপকরণ থাকে, এটা আন্ডারলাইন করেন। আপিল আদালতের সামনে যদি রায় প্রদানের মতো সব উপকরণ থাকে, তাহলে বিচারিক আদালতে মামলাটি ফেরত দেওয়া যাবে না। এটা ভালো কথা। দেখেন, মানে আপিল আদালতে আপিল করছে, আপিল আদালতের সামনে যদি সব উপকরণ থাকে রায় দেওয়ার মতো, তাইলে ওই মামলা পুনরায় বিচারের জন্য ফেরত পাঠাবে না। উনি ফেরত পাঠাচ্ছে কখন? যখন ওনার রায় দেওয়ার মতো পর্যাপ্ত উপকরণ নাই।
দেখেন, কিন্তু যদি এমন হয় যে বিচারিক আদালতে ফেরত পাঠানো ব্যতীত, আন্ডারলাইন করবেন, বিচারিক আদালতে ফেরত পাঠানো ব্যতীত সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হবে না, তখন আপিল আদালত কর্তৃক ফেরত পাঠানোর আদেশ হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে কি, যদি আপিল আদালতের কাছে, যদি আপিল আদালতের কাছে রায় প্রদানের মতো পর্যাপ্ত কি থাকে, কারণ থাকে, তাহলে উনি আর ওই মামলাটার বিচারিক আদালতে ফেরত পাঠাবে না। কিন্তু ওনার কাছে যদি মনে হচ্ছে যে যা 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 ওনার সামনে আছে সেটা রায় দেওয়ার জন্য পর্যাপ্ত না, তাহলে সেই ক্ষেত্রেই উনি কোথায় পাঠাবে, বিচারিক আদালতে ফেরত পাঠাবে। যেমন দেখেন, এটা একটা ভালো উদাহরণ দেখেন, যেমন স্থানীয় তদন্ত ব্যতীত যদি মামলার সঠিক অবস্থান পরিচয় নিরূপণ করা না যায় এবং বিষয়টি যদি মামলার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, তখন আপিল আদালত কর্তৃক স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানোর আদেশ প্রদান করা যাবে। তানভীর, স্থানীয় তদন্ত কোথায় আছে বলেন? কিসে? 26 27 কত? 26 27 কত সোহাগ বলেন? 9 ছাব্বিশ বিধি। সাতাশের 9 স্যার। এক্স্যাক্টলি। ওই স্থানীয় তদন্ত বিরোধীয় বিষয় ব্যাখ্যা করার জন্য, সরেজমিনে তদন্তের জন্য, তারপরে ওই যে আপনার মধ্যবর্তী মুনাফা নির্ণয়ের জন্য, প্রকৃত বিরোধ নির্ধারণের জন্য নাকি। তো যদি এরকম আপিল, একটা মামলার আপিল করা হয়েছে, এখন আপিল করার পর আপিল আদালত দেখতেছে যে এই মামলায় স্থানীয় তদন্ত ব্যতীত জমির সঠিক অবস্থান নির্ণয় করা যাচ্ছে না, তখন ওই স্থানীয় তদন্ত আপিল আদালত তো আর স্থানীয় তদন্ত করবে না, স্থানীয় তদন্ত করার জন্য এই মামলাটা ফেরত পাঠাবে কার কাছে? বিচারিক আদালত। এই যে রিমান্ডে পাঠাইলো, বুঝতে পারছেন? এই যে আবার পড়ি দেখেন, যেমন স্থানীয় তদন্ত ব্যতীত যদি মামলার সঠিক অবস্থান বা পরিচয় নিরূপণ করা না যায় এবং বিষয়টি যদি মামলার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, তাহলে আপিল আদালত কর্তৃক স্থানীয় তদন্ত, তদন্ত বানানটা ঠিক করেন, স্থানীয় তদন্ত হয়ে গেছে, তদন্ত অনুষ্ঠানের জন্য মামলাটি বিচারিক আদালতে পাঠানোর আদেশ প্রদান করা যাবে। তারপরে দেখেন, আন্ডারলাইন কেন, ওয়ার্ডার কত? 7। বিধি কত? 3 অনুযায়ী স্থাবর সম্পত্তি কি হতে হবে? সুনির্দিষ্ট হতে হবে। আমরা যখন পড়ছিলাম যে পার্টিকুলারস অফ এ প্লেইন, একটা আর্জির উপাদান কয়টা? 9টা। ওই জায়গায় বলছে যদি স্থাবর সম্পত্তি হয় অবশ্যই কি দিতে হয়? তফসিল দিতে হয় না, মনে আছে? তার মানে স্থাবর সম্পত্তি রিলেটেড মামলায় স্থাবর সম্পত্তির অবস্থান সুনির্দিষ্ট হতে হবে। কিন্তু এমন হতে পারে ন্যায় বিচার ও সঠিক সিদ্ধান্তের জন্য মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানো প্রয়োজন, কিন্তু আন্ডারলাইন করবেন, বিধি 23 প্রযোজ্য হচ্ছে না, সেক্ষেত্রে আপিল আদালত কর্তৃক কোড মানে কোনটা, দেওয়ানি কার্যবিধি এর 151 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ফেরতের আদেশ প্রদান করতে পারবেন, কিন্তু অস্বাভাবিক বিলম্ব করে ফেরত পাঠানো সমীচীন হবে না। অর্থাৎ বলতেছে কি, যে ফেরত পাঠায় নর্মালি 41 কত বিধিতে? 23। কিন্তু 41 অনুযায়ী মামলাটা ফেরত পাঠানো যাচ্ছে না, কোনো কারণ নাই, কিন্তু তারপরেও আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করে ফেরত পাঠাতে পারে কততে? 151 ধারায়। তাহলে আপনি এইভাবে চিন্তা করেন, আপনার কাছে একটু জটিল লাগতে পারে বাট অ্যাকচুয়ালি তা না। আপনি বলবেন এইভাবে যে যদি আপিল আদালতের কাছে পর্যাপ্ত কারণ থাকে মামলা নিষ্পত্তির জন্য, তাহলে আপিল আদালত মামলাটা রিমান্ডে পাঠাবে না। কিন্তু আপিল আদালতের কাছে যদি পর্যাপ্ত কারণ না থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপিল আদালত মামলাটা রিমান্ডে পাঠাতে পারে। যেমন আপনি উদাহরণ দিয়ে বললেন যে অনেক ক্ষেত্রে একটা মামলায় দেখা গেল স্থানীয় তদন্ত করা প্রয়োজন জমির অবস্থান নিশ্চিতের জন্য, কিন্তু স্থানীয় তদন্ত করা হয় না, এমন অবস্থা মামলা আপিল পর্যায়ে যদি আসে, তাহলে আপিল আদালত ওই মামলাটা স্থানীয় তদন্তের জন্য পুনরায় বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। পারে কিনা বলেন? পারে। আবার যদি এরকম হয় যে দেখা যাচ্ছে যে 41 27 বিধির যে শর্তাবলী সেগুলো অনুসরণ করে ওই মামলাটা কোনোভাবেই রিমান্ডে পাঠানো যাচ্ছে না, কিন্তু ন্যায় বিচারের জন্য পাঠানো দরকার, তখন 41 27 ছাড়াই আপিল আদালত 151 ধারায় প্রদত্ত সহজতা ক্ষমতা প্রয়োগ করে উনি ওই মামলাটা কিসে পাঠাইতে পারে? রিমান্ডে পাঠাতে পারে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, যে আমরা জানি 41 27 বিধি কি আপিলযোগ্য আদেশ না? যে 41 27 যদি রিমান্ডে পাঠায়, তাহলে আপিল করে না সংক্ষুব্ধ পক্ষ, কতদিন পড়লাম? তা ধরেন এই যে যে লাইনটা পড়লাম যে উনি 23 প্রযোজ্য হচ্ছে না, কিন্তু উনি 151 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে পাঠাইছে, রিমান্ডে পাঠাইছে 23 অনুযায়ী না, পাঠাইছে কততে? 151-তে। তাইলে বলেন তো এই জায়গায় আপিল করা যাবে কিনা? না স্যার, যাবে না স্যার।
তাড়াতাড়ি আপনারা সিদ্ধান্তে উপনীত হন কেন? আপনি সাথে সাথে বলে দিলেন রিভিশন করতে হবে, মানে আপনার কত জন্মের জানা কথা। হ্যাঁ? শুনেন, আপনাদের একটা রেফারেন্স দেই। আমি যে লোকের কাছে 4 বার ভাইবা দিছি, মোট তো 6 বার ভাইবা দিছি, 4 বার সাক্ষাৎ হয়েছে উনার সাথে, মানে সাবেক চিফ জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী স্যার। তা উনি উনার একটা ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও বেঁচে বেড়ায়, ওটা দেখবেন মাঝে মাঝে। উনি একটা আইন সমিতির অনুষ্ঠানে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বক্তৃতা দিচ্ছে। তো উনি বলতেছে কি, যে বিষয়টা অনেকটা এরকম। আমরা জানি অস্থায়ী নিষেধাজ্ঞা 39 আদেশের 1 বিধি, 2 বিধি, 4 বিধি, 10 বিধি আপিলযোগ্য আদেশ না? এবং আমরা জানি 39 আদেশের 1, 2, 4, 10 এটা মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা কি আপিলযোগ্য আদেশ। এখন আমরা যখন অস্থায়ী নিষেধাজ্ঞা পড়েছি, দেখবেন আমরা 39 আদেশের 1-এ আবেদন করি বা 2-এ আবেদন করি, ওর সাথে কি থাকে? 151 থাকে। থাকে কিনা বলেন? 151। এখন উনি একটা মামলায়, ওই মামলায় বিচারিক আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করতে, কিন্তু ওটা 39 আদেশের 1-এও করে নাই, 2-এও করে নাই। ওই নিষেধাজ্ঞার আবেদনটা মঞ্জুর করছে 151 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে। বুঝতে পারছেন? 151 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে। এখন উনি হচ্ছে ওই, যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করছে, সে হচ্ছে কি করছে? আপিল করছে। কারণ আমরা জানি আপিল করলে, এখন উনি যে আপিলের প্রতিবাদী পক্ষ, উনি বলতেছে যে এই অরনার এই জায়গায় আপিল চলবে না। কেন চলবে না? স্যার বলতেছে, তিনি হলেন নতুন আইনজীবী, বলতেছে যে এটা আমরা জানি 39 আদেশের 1, 2-তে যদি মঞ্জুর করে তাহলে হচ্ছে কি আপিলযোগ্য আদেশ, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করছে কততে? 151-তে। তো যে পক্ষ আপিল করছে তার তো এই জায়গায় আপিল অ্যাকচুয়ালি হবে না, কারণ 151 তো আপিলযোগ্য আদেশ না। অমুক ডিএলআর এই কথা বলা আছে। বুঝতে পারছেন? উনি ডিএলআর এর রেফারেন্সও দেখাইছে যে 151-তে আপিল করলে, কিন্তু ওই ডিএলআর এর উনি পুরো অংশটা পড়ে নাই। তখন ওই যে সিনিয়র আইনজীবী প্রতিপক্ষের, যে সে বলতেছে ওনার অমুক ডিএলআর এর লার্নেট জুনিয়রের পুরো লাইনটা দেখতে মর্জি হয়। নিচে আবার বলা আছে যে যতই 151-তে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করুক না কেন, ধরা হবে কি 41 আদেশের 1 অথবা 2-এই মঞ্জুর করছে, সো এর বিরুদ্ধে আপিল করা যাবে। এখন উনি বললো যে আমি তো নতুন আইনজীবী ছিলাম, আমি আমার যে লাইনটা পক্ষে যাবে সেই লাইনটুক দেখেই আমি ওই ঢুকতে, কিন্তু পুরো রেফারেন্স পুরোটা আর করি নাই। মানে পরে যাই আবার দেখলাম কি, যে না, যে 151-তেও যদি আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে তবুও কি আপিল করা যাবে। বুঝতে পারছেন? কারণ ধরে নেওয়া হবে ওটা মঞ্জুর করছে, যদিও 151 ধারায় মঞ্জুর করছে, বাট প্রকৃত ভাবে মঞ্জুর করছে 39 আদেশের 1-এ অথবা 2-এ। বুঝতে পারছেন? তো এই জন্য এই কথা বললাম যে যদিও উনি 151 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে মঞ্জুর করতেছে, বাট অ্যাকচুয়ালি ধরে নেওয়া হবে যে 41 আদেশের কততে? 23-এই মঞ্জুর করছে। তার মানে এটার ভিত্তিতে কি করা যাবে? আপিল করা যাবে। বুঝাইতে পারলাম কিনা? হ্যাঁ, হ্যাঁ। কোনটা? 39 আর 42-এ তো 3 বছরই, সেদিকে তো আর 12 বছর না। আপনি বলতেছেন ও সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা দলিল বাতিলের মামলা তামাদি মেয়াদ 3 বছর, ঘোষণামূলক মামলা যদি অবৈধ জালমান ঘোষণা করে সেক্ষেত্রে 3 বছর, 6 বছর। ওই জায়গায় আমরা বিস্তারিত করবো। যদি শুধু সত্য ঘোষণার মামলা করতো তাইলেও তো 6 বছর। আর আপনার মনে আছে কিনা যে 92, 93 অনুচ্ছেদ, 92 আর 91, 92, 92, যাই হোক 93, 93 বোধ হয়, যে দলিল বাতিলের মামলা 3 বছর, আর যখন আপনি অবৈধ জালমান ঘোষণা করতেছেন তখন 6 বছর হবে না, তখনও কত? 3 বছর। না না, 12 তো যখন আপনি 8, 42, 42-এর কথা যেহেতু তুললেনি, 42 তো ঘোষণামূলক মামলা হচ্ছে যখন সে একা চলবে 6 বছর। আর যখন সে কারো সাথে যাবে তাহলে ওই সাথের যা ওনারও তাই। বুঝেন কিনা? যখন 42 8-এর সাথে যাচ্ছে, 8-এর হলো 12, তাহলে 42 ওই জায়গা 12, দুইটা একসাথে হলে 12। 42 যখন 39-এর সাথে যাচ্ছে, 39-এর নর্মালি কত? 3, তাহলে উনারও 3। কিন্তু 42 যদি আবার একা বলতে, যদি শুধু সত্য ঘোষণা, সত্য ঘোষণা, সত্য শুধু সত্যের মামলা বা ঘোষণামূলক মামলা, সেই ক্ষেত্রে হলো 6। সেক্ষেত্রে হচ্ছে 6, 120 অনুচ্ছেদ।
যে 1 এবং 39 আহ, আহ, এক 1 2 3 151 তোর সাথে আহ, যাবে না, ওদের সাথে যাবে। কোনটার সাথে যাবেন? মানে 151 হ্যাঁ। তারা 39 1 2, হুম। মানে 39 1 2 হলো আপিল যোগ্য। হ্যাঁ। আর 151 আপিল যোগ্য না, কিন্তু এখন ওই ডিএলআর এর ওইটা ডিফারেন্স তো ওইটা গোড়ায় নিয়ে আসছে যে ওইটা যখন হয়েছে তাহলে 151 আপিল যোগ্য। হ্যাঁ, 151 আপিল যোগ্য তাই বলে নাই, বলতেছে যে 151 উনি ক্ষমতা প্রয়োগ করে অস্থায়ী নিষেধাজ্ঞাটা দিছে, কিন্তু তার মানে এই না নিষেধাজ্ঞা মঞ্জুর করছে 151 ধারায়। নিষেধাজ্ঞার আদেশটা দিছে কিন্তু সেই 39 আদেশের একই, বুঝতে পারছেন? কিন্তু একে আমি দিচ্ছি, কিন্তু আমি এটা আমার ক্ষমতা বলে দিচ্ছি, ইনহারেন্ট পাওয়ার। আমি যদি বলি যে 151 ধারা অনুযায়ী দিছে, তো এই জায়গায় আপিল করা যাবে না, বিষয়টা তা না। নিষেধাজ্ঞা উনি 151 ধারা অনুযায়ী দিছে, বাট উনি মঞ্জুর করছে কততে? 39 আদেশের একে, একে অথবা দুয়ে। যে গল্পের মাধ্যমে বুঝাইলাম যে আপনার কিন্তু মঞ্জুর করছে এই আপনার 41 আদেশের, যদি এই জায়গায় বলি 23, 41 আদেশের কততে? 23। দেখেন, মানে এই জায়গায় এত কথা বলার মেইন কারণ হচ্ছে যে যে বিচারিক আদালতে ফেরত পাঠানোর প্রয়োজন, কিন্তু 23 প্রযোজ্য হচ্ছে না, 23 অনুযায়ী উনি করতে পারতেছে না, তখন ওই 23-এর কাজটাই করবে, কিন্তু ক্ষমতা অনুযায়ী কত? 151-তে। এখন আপনি যদি 151-তে ফেরত পাঠায়, তবুও এটার বিরুদ্ধে আপিল করা যাবে, কারণ যদিও 151-তে পাঠাইছে, বাট অ্যাকচুয়ালি এটা পাঠানো ধরে নিয়ে হবে কত? 41 আদেশের 23-এ। সেটাই বললাম। তো তুই একবার রিডিং করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের ফেরত পাঠানোর রিমান্ডের, এটা গুরুত্বপূর্ণ, মোটামুটি একটু করে ফেলেন। আমি আপনাদের আগামী দিন লিখতে দিব, বুঝতে পারছেন? আগামী দিন আমরা এই জায়গায় আপনাদের আমি একটা 2টা প্রশ্ন দিয়ে দিই, ওই 2টার ভিতর পড়ে আসবেন, আমি এটার ভিতর আপনাদের লিখতে দিব। আজকে এখনো শেষ হয় নাই, এই জারি মামলা আর আপিল, এই 2টা ভালোভাবে পড়ে আসবেন আগামী দিন। কি কি? জারি মামলা আর আপিল আপনাদের পড়া ক্লাস শেষে লিখতে দিব, এবং আপনারা লিখে লিখে দেখাবেন। আজকে আবার অনলাইনে অনেকেই লিখে দেখাইছেন, আমাদের কামরুজ্জামান সাহেব লিখে দেখাইছেন, ধন্যবাদ। অন্যান্য যারা দেখাইছেন ধন্যবাদ। তো আপনাদের পড়া থাকলো আগামী দিন রবিবারে, আপনারা হুবহু পড়ে আসবেন, এই জায়গা যা আছে হুবহু বলতে আপনি মানে এর বাইরে কিছু লিখতে দেবো না, এর ভিতরেই লিখতে দিব, বুঝতে পারছেন? কোনটা কোনটা? জারি মামলা আর কি আপিল। ঠিক, তো আমরা এখনো পড়া, আজকের লেকচার এখনো শেষ হয় নাই, আর একটু বাকি আছে, এটা পড়বো। দেখেন, আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নটা দেখেন, বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ, এটা গোল দেন। রায় ত্রুটিপূর্ণ এই শব্দটা গোল দেন। কিন্তু আপিলটি নিষ্পত্তির জন্য গোল দিবেন পর্যাপ্ত সাক্ষ্য থাকলে, পর্যাপ্ত সাক্ষ্য, এটা গোল দেন। মানে বিচারিক আদালত যে রায়টা দিছে সেই রায়টা কি? ত্রুটিপূর্ণ, কিন্তু আপিল করা হয়েছে, এখন আপিলটি নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সাক্ষ্য আছে, তখন আপিল আদালতের করণীয় এবং উক্ত আদালত যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে। বলেন তো, যদি পর্যাপ্ত সাক্ষ্য থাকে তাহলে আপিল আদালত কি মামলা রিমান্ডে পাঠাবে? যদি পর্যাপ্ত সাক্ষ্য থাকে তাহলে কি নতুন করে বিচার্য বিষয় গঠন করবে? করবে না। বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে? করবে না। যদি পর্যাপ্ত সাক্ষ্য থাকে তাহলে বিচারিক আদালতের রায় যতই ত্রুটিপূর্ণ হোক না কেন, আপিল কিন্তু নিষ্পত্তি করতে পারবে। এই যে দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার 41 বিধি বলতেন 24 অনুযায়ী আপিল চলাকালে যদি আপিল আদালত দেখেন যে আপিলের নথিতে, আপিল নিষ্পত্তি করার জন্য, আন্ডারলাইন করেন, আপিল নিষ্পত্তি করার জন্য যথেষ্ট সাক্ষ্য আছে, উনি দেখলো যে আপিলের নথিতে যথেষ্ট কি আছে? সাক্ষ্য আছে, সেক্ষেত্রে আপিল আদালত বিচার্য বিষয় পুনর্নির্ধারণ করার পর, মানে যে বিচার্য বিষয় বিচারিক আদালতে ছিল সেটাই আবার নির্ধারণ করবে, মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারেন। নতুন করে আর বিচার্য বিষয় নির্ধারণ করার দরকার নাই, আগের যা ছিল সেটাই উনি চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারবেন। যদি দেখা যায় যে বিচারিক আদালতের রায়, গোল দিবেন ত্রুটিপূর্ণ, বিচারিক আদালতের রায় কি? ত্রুটিপূর্ণ, তবে আপিলের নথিতে সাক্ষ্য আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত, যদিও ত্রুটিপূর্ণ বাট আপিলের নথিতে কি? পর্যাপ্ত সাক্ষ্য আছে, তাহলে 24
বিধি অনুযায়ী সেসব ত্রুটিপূর্ণ বিষয় ইস্যু প্রণয়ন করে মকদ্দমা নিষ্পত্তি করতে পারেন। উক্ত ত্রুটি সংক্রান্ত বিষয়ে ইস্যু প্রণয়নে আন্ডারলাইন করবেন অতিরিক্ত সাক্ষ্য প্রয়োজন হলে আদালত বিবেচনামূলক ক্ষমতা বলে আন্ডারলাইন করবেন বা পক্ষগণের আবেদনের অনুমতি প্রদান সাপেক্ষে 27 বিধি অনুযায়ী অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন। যদি ওনার কাছে মনে হয় যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ, তাহলে যতটুকু ত্রুটিপূর্ণ সেই সকল বিষয়ে উনি ইচ্ছা করলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে এবং তারপরে নিষ্পত্তি করবে কত বিধিতে? চূড়ান্ত নিষ্পত্তি 24 বিধিতে। বুঝতে পারছেন? তাহলে উত্তর কিন্তু ঘুরাই ফিরাইয়া সব একই টাইপের, বাট আপনার বুঝতে হবে যে জায়গা উনি কি চাইছে। বলছে যে রায় ত্রুটিপূর্ণ বাট আপনার আপিলে পর্যাপ্ত সাক্ষ্য আছে। তাহলে আমি প্রথমে উত্তর বললাম যে রায় যতই ত্রুটিপূর্ণ হোক না কেন, যদি পর্যাপ্ত সাক্ষ্য থাকে তাহলে আপিল আদালত 24 বিধিতে নিষ্পত্তি করতে পারে। আর যদি আদালতের মনে হয় যে রায় ত্রুটিপূর্ণ, তাহলে ওই ত্রুটিপূর্ণ ঠুকে নতুন করে ইস্যু গঠন করে সেই বিষয়ে ইচ্ছা করলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ উনি স্বপ্রণোদিতও নিতে পারে অথবা কি পক্ষগণের আবেদনের ভিত্তিতেও নিতে পারে। এই তো কথা। হ্যাঁ, চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে তো 24 বিধিতেই। 24 বিধিতে কোন মামলায় যে আপিল আদালতের ক্ষমতা 4টা, চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে কততে? 24-এ। মানে আপনি ফেরত পাঠান, ইস্যু গঠন করেন, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করেন, একসময় তো উনি ওনার রায় দিবে না। আপিল আদালত তো চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করবে, সেই নিষ্পত্তিটা করে কততে? 24 বিধিতে। আসেন আমরা আজকের কাগজটায় আসি। An appellate court shall has the power to take additional evidence, মানে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। এটা 107-এর কততে আছে? 4-এর ডি। আচ্ছা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 107 দ্বারা আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। আপিল আদালত তার আপিলের ক্ষমতা বলে আন্ডারলাইন করবেন 107-এর 1-এর ঘ অনুযায়ী অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা গ্রহণের নির্দেশ দিতে পারে। অর্থাৎ কি, an appellate court has the power to take additional evidence, তার মানে হলো আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। অর্থাৎ অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ওই যে 4 নাম্বার কারণটা, সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে আর কি। তো এই সম্পর্কে 41 আদেশের কত বিধিতে বলা হয়েছে? 27-এ। তারপরে আমরা একটু বিস্তারিত এখানে বলছে যে কখন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। দেখেন যে আপিল বিধি 27 অনুযায়ী আপিলের পক্ষগণ নিজ থেকে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারবে না। আপিল আদালত অনুমতি, আন্ডারলাইন করবেন, আপিল আদালত অনুমতি প্রদান করলেই পক্ষগণ ওইরূপ অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারবে। কারণ আপিল আদালত যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারবে না। তারপর দেখেন, আপিল আদালতের অনুমতির জন্য আবেদন করতে হবে এবং আবেদন করলে আদালত নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করবেন। কি কি দেখেন, কখন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে? যে সাক্ষ্য গ্রহণ করা আন্ডারলাইন করেন উচিত ছিল কিন্তু বিচারিক আদালত ওই সাক্ষ্য অগ্রাহ্য করে থাকলে। একটা বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা উচিত ছিল বা বিচারিক আদালত কি করে নাই? সাক্ষ্য গ্রহণ করে নাই। আর একটা দেখেন, আন্ডারলাইন করবেন, রায় প্রদানের সুবিধার্থে। রায় প্রদানের কি সুবিধার্থে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কারণে আপিল আদালত কোনো দলিল উপস্থাপন করা বা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন কিনা। সো যেটা আমি কারণ কিন্তু ঘুরে ফিরে একই, যে যে বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা উচিত ছিল করে নাই, রায় প্রদানের সুবিধার্থে বা অন্য কোনো কারণে ন্যায় বিচারের স্বার্থে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। বুঝতে পারছেন? এখন একটু পড়ি দেখেন, এইসব বিষয় বিবেচনা করে আপিলের অন্য পক্ষকে শুনানির সুযোগ দিয়ে উক্ত আবেদন আপিল আদালত বিবেচনা করবেন। যদি দেখা যায় যে বিচারিক আদালতে ওই সাক্ষ্য প্রমাণ, আন্ডারলাইন করবেন, উপস্থাপন করার সুযোগ থাকা সত্ত্বেও ওই আদালতে উপস্থাপন করা হয়নি, তখন আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ হিসেবে তা গ্রহণ করবেন না। মানে যদি এমন দেখে যে আপনি যে বিষয়ে অতিরিক্ত সাক্ষ্য দিতে চাচ্ছেন, আপনি ইচ্ছা করলে বিচারিক আদালতেই সেই বিষয়ে দিতে পারতেন, কিন্তু বিচারিক আদালতে আপনি ইচ্ছা করেই দেন নাই, তাহলে কিন্তু আপিল আদালত ওই বিষয়ের অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে না। কিন্তু যদি এমন হয় যে মূল মামলা নিষ্পত্তির পর প্রস্তাবিত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ সৃষ্টি হয়েছে, মানে মূল মামলা নিষ্পত্তি হয়ে গেছে তারপরে হলো ওই ধরনের সাক্ষ্যের সৃষ্টি হয়েছে, তাহলে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ হিসেবে তা গ্রহণ করতে পারবে।
উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এটি প্রতিষ্ঠিত নীতি যে, আন্ডারলাইন করবেন, যদি আপিল আদালতের নিকট প্রতীয়মান হয় যে যে কোনো অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ অবিচারকে প্রতিরোধ করার জন্য, অবিচারকে বলতেছে মানে আপনার কি ন্যায় বিচার যাতে ব্যাহত না হয় এবং সঠিক বিচারের জন্য সহায়ক, তাহলে আপিল আদালত তা গ্রহণ করতে পারবে। তবে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণের সময় আদালত বা পক্ষগণ এমন নতুন কোনো বিষয়ের, আন্ডারলাইন করবেন, অবতারণা করতে পারবে না যা পক্ষগণের আর্জি বা জবাবে নেই। মানে আপনি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ সেই সময় সেই সকল বিষয়ে করা যাবে যে সকল বিষয় আর্জি বা লিখিত জবাবে আছে। আর্জি বা লিখিত জবাবে কোনো বিষয় নাই, এরকম নতুন বিষয়ে কোনো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা যাবে না। আপিল আদালতের পক্ষে প্রয়োজনীয় বিষয়ের উপর প্রমাণ গ্রহণ সম্ভব না হলে সেক্ষেত্রে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণের জন্য বিচারিক আদালতে মামলাটি ফেরত পাঠাতে পারবে। আপনাদের কাছে জটিল মনে হচ্ছে আমি বুঝতে পারছি। তো আপনি যদি এই ধরনের ধরেন আসছে এই চারটা, কিন্তু আমরা আলাদা আলাদা ওই যে আপিল আদালতের ক্ষমতা পড়ছি না, সেই জায়গায় তো এই চারটা আলাদা আলাদা করে পড়ছি, সেই কথাই সাথে এই জায়গায় হালকা দুই চার কথা একটু যোগ হয়েছে। তো আপনি যদি এইভাবে বলা যেতে পারে যে যে বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা দরকার ছিল বিচারিক আদালত তা করে নাই, অথবা যে বিষয়ে পক্ষগণ সাক্ষ্য দিতে পারতো কিন্তু বিচারিক আদালতে যদি সে না দেয়, তাহলে আপিল আদালত কিন্তু অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করবে না। এ আরেকটা কারণ হচ্ছে যে যদি আরজিতে বা লিখিত জবাবে ওই সাক্ষীর বিষয়ে কিছু বলা না থাকে, তাহলে সম্পূর্ণ নতুন বিষয়ে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এই হচ্ছে কথা। আর এতটুকু যদি আপনার না পারেন, মনে না থাকে, তাহলে আপনি শুরু করবেন যে 107 দ্বারা আগে চারটা ক্ষমতা লিখবেন, চারটে লেখার পরে এই যে 107-এর ওই জায়গায় যে আমরা বিস্তারিত করছি না একটু, ওইটুকু দিয়ে দিবেন। সাথেই আমরা এই পয়েন্টগুলো বিস্তারিত করছি না, যে চূড়ান্ত নিষ্পত্তি করে এটা বিস্তারিত করছি, তারপরে রিমান্ডে পাঠায় এটা বিস্তারিত করছি, তারপরে নো বিচার বিষয় গঠন করে এটা বিস্তারিত করছি না, তারপরে কি, তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসছে তাহলে আপনি আগে একটু আপিলের সংজ্ঞা দিবেন, তাহলে আপিল আদালতের ক্ষমতা দিবেন, তারপরে বলবেন যে এখানে প্রকৃতপক্ষে আপিল আদালতের 107 ধারায় যে চতুর্থ যে ক্ষমতাটা সেটা আলোচনা করতে বলছে, তখন আপনার মতো করে একটু আলোচনা করে দিলেন। আর এই যে একই কথা ঘুরে ফিরাইয়া, বুঝতে পারছেন? এছাড়া দেখেন এই পয়েন্টটা একটু আন্ডারলাইন করেন, এছাড়া 41 আদেশের 28 বিধি অনুসারে আপিল আদালত স্বয়ং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা অন্য কোনো আদালতকে সাক্ষ্য গ্রহণের কি নির্দেশ দিতে, মানে নিজে গ্রহণ করতে পারে অথবা অন্য কোনো আদালতকে নির্দেশ দিতে পারে। বানানগুলো একটু মানে ফন্ট গুলো ভেঙে ভেঙে গেছে, সমস্যা নাই। দেখেন জতে একটা প্রশ্ন আসছে, আপিল এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে আপিল আদালত কেবল মোকদ্দমার আইনগত বিষয় বিবেচনায় নিতে পারে, এটা কি সঠিক কিনা? কারণ আপিল আদালত কি শুধু আইনগত বিচার্য বিষয় নাই, আইনগত বিষয় নাই। ফৌজদারি কার্যবিধির যদি আমরা আসি, ফৌজদারি কার্যবিধির 418 ধারায় বলছে কি, ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল হতে পারে, মনে আছে? দেওয়ানি কার্যবিধিতে কোথাও বলে নাই যে ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে হবে, বাট আপিল শুধু আইনগত প্রশ্নেই হয় না, ঘটনাগত প্রশ্নেও হতে পারে। তো এখানে প্রশ্ন জানতে চাইছে যে আপিল কি শুধু আইনগত প্রশ্নে হয় নাকি ঘটনাগত প্রশ্নেও হয়? আপিল কি আইনগত প্রশ্নেও হয়, আবার কি ঘটনাগত প্রশ্নেও হয়। দেখেন আপিল এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে আপিল আদালত কেবল, আন্ডারলাইন করেন, মোকদ্দমার আইনগত বিষয়টি বিবেচনায় নিতে পারেন। আমি এই বক্তব্যের সাথে একমত নই। পারেন আছে না, দেখছেন না, এই 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 দাড়িটা কেটে দিয়ে হাইপেন লেখেন, হাইপেন দেন। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে আপিল এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে আপিল আদালত শুধু আইনগত বিষয়ে দেখেন, এটা কি আপনি একমত কিনা? আপনি কি একমত? আমি একমত না, কারণ দেওয়ানি কার্যবিধিতে আন্ডারলাইন করবেন, সরাসরি এই বিধান নেই যে আপিল আদালত আপিল এখতিয়ার প্রয়োগের সময় মোকদ্দমার আইনগত বিষয় দেখবে নাকি তথ্যগত বিষয় দেখবে নাকি উভয় বিষয়টি বিবেচনায় নিতে হবে। কোন জায়গায় সরাসরি বলে নাই যে কোন বিষয় দেখবে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 41 বিধি, আদেশ 41 বিধি 25 অনুযায়ী বিচারিক আদালত যদি কোনো, আন্ডারলাইন করবেন, তথ্যগত প্রশ্ন নিষ্পত্তি করতে বাদ দিয়ে থাকে যা মোকদ্দমার সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যাবশ্যক নয়, তবে আপিল আদালত বিচার্য বিষয় প্রণয়ন করতে পারেন। আমরা জানি 41 আদেশের 25 বিধিতে আপিল আদালত অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে না, মনে আছে? ওই যে আমরা চারটে ক্ষমতার ভিতরে প্রথম ক্ষমতা ছিল নিষ্পত্তি করতে পারে 41 আদেশের 24, ফেরত পাঠাইতে পারে 41 আদেশের 23, আর
বিচারিক আদালত যদি কোনো বিষয়ে তথ্যগত প্রশ্ন নিষ্পত্তি না করে, মানে যে যে সকল বিষয়ে তার বিচার্য বিষয় গঠন করা দরকার কিন্তু করে নাই, তাহলে সেই বিষয়ে বিচার্য বিষয় গঠন করতে পারে আপিল আদালত। কত 41 না? গঠন করে আবার ফেরত পাঠায় কোথায়? বিচারিক আদালতে। সেটাই বলতেছে দেখেন যে 41 বিধি অনুযায়ী বিচারিক আদালত যদি কোনো তথ্যগত প্রশ্ন নিষ্পত্তি করতে বাদ দিয়ে থাকে, মানে একটা তথ্যগত বিষয় ছিল যেটা বিচারিক আদালত সেটা কি বাদ দিছে, যা মকদ্দমা সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যাবশ্যক এবং যা মামলা সিদ্ধান্ত গ্রহণের জন্য কি অত্যাবশ্যক, তবে আপিল আদালত বিচার্য বিষয় প্রণয়ন করতে পারে। সহজ কথা যেটা দাঁড়ায় যে বিচারিক আদালতের একটা বিষয়ে বিচার বিষয় গঠন করার দরকার ছিল, কিন্তু তিনি সেটা কি করেন নাই, বাট ওই মামলা বিচারের জন্য ওটা গুরুত্বপূর্ণ ছিল, তাহলে আপিল আদালত বিচার্য বিষয় প্রণয়ন করতে পারেন। এবং দেখেন বিচারের জন্য প্রেরণ করতে পারে। কোথায় প্রেরণ করবে? ওই বিচারিক আদালতে। ওই বিচারিক আদালত অর্থাৎ এখানে আপিল আদালত, আন্ডারলাইন করবেন, আইনগত বিষয়ের পাশাপাশি তথ্যগত বিষয় বিবেচনায় নিতে পারে। বলতেছে এই জায়গায় আইনগত বিষয়ের পাশাপাশি তথ্যগত বা ঘটনাগত বিষয় বিবেচনায় নিতে পারেন। আবার আন্ডারলাইন করবেন, 107 ধারায় প্রদত্ত আপিল আদালতের ক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায় মকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি বা অতিরিক্ত ইস্যু গঠনের ক্ষেত্রে আপিল আদালতকে মকদ্দমার সংশ্লিষ্ট বিষয় ও আইনগত প্রশ্নগুলোর উপর চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। অর্থাৎ উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে আপিল আদালত তার আপিল এখতিয়ার প্রয়োগকালে কেবলমাত্র মকদ্দমার আইনগত বিষয় বিবেচনায় নেবেন তা নয়, বরং তথ্যগত বিষয় এবং প্রাসঙ্গিক কিছু থাকলে তাও বিবেচনায় নেবেন। সহজ কথা হলো যে আপিল আদালত শুধু যে আইনগত ভুল ত্রুটি বিবেচনায় নেবেন তা না, উনি ঘটনাগত ভুল ত্রুটিও বিবেচনায় নেবেন। আসেন আমরা চলে আসি। এটা এটা এই এই সকল প্রশ্ন বোঝা একটু কষ্টকর, কিন্তু নিচেরটা আবার সোজা দেখেন, মানে যেটাই দেখবেন যে ধারা আছে টেকনিক্যাল টার্ম অঙ্কের মতো, সেটা মনে রাখা সহজ, বুঝেন কিনা? আর যেটা হচ্ছে যে রচনামূলক, ওইটা কিন্তু আপনার একটু সৃজনশীলতা দেখাইতে হবে। এই দেখেন, আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল। নর্মালি শুনেন, আমরা জানি আপিল দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই, জানেন? দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল আছে? নাই। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিল আছে। এখন পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস আসছে যে আপিল আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে আপিল করা যায় কিনা। আপিল আদালত যদি আপিল চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে তাহলে আপিল করা যায় না। আপিল আদালত যদি আপিল চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে তাহলে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। কিন্তু আপিল আদালত কিছু কিছু আদেশ দিলে সেটার বিরুদ্ধে আপিল করা যায়। কেমনে? ওই যে আমি 41 আদেশের যদি আপিল খারিজ করে, তাহলে আমি আপিল পুনঃগ্রহণের আবেদন করছিলাম কততে? 19-এ। 19-এর আবেদন যদি নামঞ্জুর হয়, 19-এর আবেদনটা নামঞ্জুর তো আপিল আদালতই করতেছে নাকি? 19-এর আবেদনটা যদি নামঞ্জুর হয় তাহলে ওই আপিল আদালতের আদেশের বিরুদ্ধেও তো আবার আপিল করা যাচ্ছে যাচ্ছে কিনা বলেন? আপিল খারিজ করতেছে কে? আপিল আদালত। তাহলে আপিল খারিজ করলে আমি খারিজ রদের আবেদন করতেছি কোথায়? আপিল আদালতে। আবার আপিল আদালতে আমার ওই আবেদনটা কি করে দিতে? নামঞ্জুর করে দিতে। তাহলে আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাচ্ছে কখন? যখন 19-এর দরখাস্তটা নামঞ্জুর হয়। বুঝলেন কিনা? অন্য ক্ষেত্রে কিন্তু আপিল করা যাচ্ছে না। আবার আপিল যখন একতরফা সূত্রে নিষ্পত্তি হয় 41-17-2-তে, তাহলে প্রতিকার আছে কত? 21 আর 21 2, 21, সরি, ও 21 আর 21 ক, 21 আর 21 ক। তাহলে 21-এর আবেদন যদি কি হয়? নামঞ্জুর হয়, তাহলে সেটার বিরুদ্ধে আমি কি আপিল করতে পারতেছি। তাহলে এই জায়গায় প্রশ্নটা দেখেন, বলতেছে আপিল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কিনা। আপিল আদালতের যদি কোনো আদেশ দেয় সেটার বিরুদ্ধে আপিল করা যায় কিনা। দেখেন, সাধারণত আপিল আদালতের কোনো আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন আপিল করা যায় না। সাধারণত আপিল আদালত কোনো আদেশ দিলে তার বিরুদ্ধে কি আপিল করা যায় না। তবে আন্ডারলাইন করেন, 43 আদেশের কত বিধি? এক বিধির অধীন নিম্নোক্ত ক্ষেত্রে আপিল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। বলতেছে যে 43 আদেশের যে এক বিধিতে দুইটা আদেশের কথা বলছে, ওরকম দুইটা আদেশ যদি আপিল আদালত দেয় তার বিরুদ্ধে আপিল করা যাবে। কোন দুইটা দেখেন? এই যে আপিলকারীর ব্যর্থতা বা ত্রুটির কারণে আপিল খারিজ হলে 41 আদেশের 19 বিধি অনুযায়ী 30 দিনের মধ্যে আপিলটি পুনঃগ্রহণের আবেদন করতে হবে। উক্ত আবেদন না মঞ্জুর বা প্রত্যাখ্যান করলে এর বিরুদ্ধে আপিল করা যাবে নাকি? আপিলটা খারিজ করছিল কে? আপিল আদালত। আপিল আদালতের খারিজের বিরুদ্ধে 19-এর আবেদন তো আপনি আপিল আদালতেই করছিলেন। 19-এর আবেদন যদি নামঞ্জুর করে দেয় তাহলে এটার বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। আবার দেখেন, আপিল শুনানির জন্য নির্ধারিত দিনে আন্ডারলাইন করেন, প্রতিবাদী হাজির না হলে। কে হাজির হয় নাই? প্রতিবাদী।
বা অনুপস্থিত থাকলে আপিলের একতরফা শুনানি করবেন। এজন্য প্রতিবাদী আপিলটি পুনঃশুনানির জন্য গোল দিবেন 21-এর অধীন আবেদন করতে পারবে। পুনঃশুনানির জন্য আবেদন করতে পারে 21 আর 21 ক, সরাসরি আবেদন করে 21 ক, আর যথেষ্ট কারণ দেখায় কত 21। তাহলে দেখেন উক্ত আবেদন প্রত্যাখ্যান বা নামঞ্জুর আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। অর্থাৎ 21-এর আবেদনটা যদি কি হয় নামঞ্জুর হয় তাহলে আপিল করা যাবে। অর্থাৎ দেখেন তাহলে কি দাঁড়ালো, অর্থাৎ আপিল আদালত কোনো আপিলযোগ্য আদেশ দিলে সেক্ষেত্রে কি করা যাবে আপিল করা যাবে। আর একটার বিরুদ্ধে আপিল করা যায়, এই জায়গায় লেখা নাই। আপিল আদালত যদি কোনো মামলা রিমান্ডে পাঠায়, আপিল আদালত 41-23 যদি রিমান্ডের পাঠায় তাহলে সেটার বিরুদ্ধে আপিল করা যাচ্ছে না, কারণ 41-23 বিধিও তো একটা কি আপিলযোগ্য আদেশ। তাহলে এই জায়গায় আরো একটা হয় যে 41-23 বিধির অধীনেও আপিল আদালতের আদেশের বিরুদ্ধে কি করা যাবে আপিল করা যাবে। স্যার এই আপিলটা হলো করবো কোন আদালতে স্যার? ওনার বস যে সেই আদালতে, ধরেন জেলা স্যার জজ না যদি। মানে, ও আচ্ছা আচ্ছা, তাহলে হাইকোর্টে করবো না স্যার? জি জি। জি ধন্যবাদ স্যার। আমরা আজকে শেষ প্রশ্ন 16 বিজিএস পরীক্ষা একটা প্রবলেমেটিক প্রশ্ন আসছে, এটা একটু দেখবো। দেখেন তার আগে আমাদের সালাউদ্দিন বুলবুল ভাই বলেন দেখি মনে আছে কিনা, আঞ্চলিক এখতিয়ার দেওয়ানি কার্যবিধির কত ধারা থেকে কত ধারা বলেন? 16 থেকে কত? 16 থেকে 20। ধন্যবাদ। বলেন দেখি কি আছে 16 থেকে 20, এক এক কোথায় বলে যান। 16তে স্থাবর সম্পত্তি যে জায়গা মামলা সে জায়গায়, 17তে স্থাবর সম্পত্তি একাধিক জায়গায় যদি নিশ্চিত হয় মামলা যে কোনো এক জায়গায়, 17তে আচ্ছা 16 গেল 17 গুলো, সরি 16 17 গুলো, 18তে হলো স্থাবর সম্পত্তি অনিশ্চিত, তাহলে যে কোনো এক জায়গায়। তাহলে 16 17 18 হলো কিসের জন্য স্থাবর, 19 হলো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গা অথবা যে জায়গা কি বিবাদী বাস করে বা লাভজনক কার্য করে, এই দুই জায়গার যে কোনো এক জায়গা। আর 20 হলো অন্যান্য মামলার ক্ষেত্রে যে জায়গা মামলার কারণ উদ্ভব করছে সেখানে অথবা যে জায়গা বিবাদী বাস করে সেই জায়গা। এখন এই এখতিয়ার নিয়ে যদি কোনো আপত্তি থাকে, আপত্তিটা করে কত কত দাঁড়ায় বলেন তো? এখতিয়ারের প্রশ্নে ভালোভাবে পড়ছে, কত দাঁড়ায় 21 দাঁড়ায়। আপত্তি করে 21 স্যার। কোথায়, কোথায় করে? যে আদালতে মামলা দায়ের করে সেই আদালতে, জেলা জজের কাছে না, কোথায়? যে আদালতে মামলা চলমান থাকে সে আদালতে। আমরা প্রশ্ন আসছিল যে এখতিয়ারের বিষয়ে আপিল আদালত বা রিভিশন আদালত কোনো সিদ্ধান্ত দিতে পারে কিনা। পারে কখন? যদি দেখে যে আপনি বিচারিক আদালতে আগে করছেন কিনা। বিচারিক আদালতে এখতিয়ারের বিষয়ে আপত্তি করতে হয় সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে, মনে আছে? এখন পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে এখতিয়ারের বিষয়ে আপিল আদালতে কোনো আবেদন করা যাবে কিনা। আদালতের এখতিয়ারের বিষয়ে আপিল আদালতে কোনো আবেদন করা যাবে কিনা। নরমালি আপিল আদালতে আবেদন করা যাবে না, তবে আপিল আদালত আবেদন মঞ্জুর করতে পারে ন্যায় বিচারের স্বার্থে, যদি দেখে কি যে বিচারিক আদালতে সে আবেদন করছিল কিন্তু বিচারিক আদালত তার আবেদনটা মঞ্জুর করে নাই। আর একটা হচ্ছে কি ন্যায় বিচারের স্বার্থে। এত কথা বলার মেইন কারণ এটা আমাদের একটু এই সমস্যাটাই লাগবে। দেখেন একটু পড়ি। দেখেন KOL, KOL, এটা KOL হলো দুইজন ব্যক্তি। খুলনার দৌলতপুর সহকারী জজ আদালতে এম এর বিরুদ্ধে স্থাবর সম্পত্তি বন্টনের প্রার্থনায় মকদ্দমা দায়ের করেন। এই মামলার বাদী কে কে? KOL। আর এই মামলার বিবাদী কে? এম। কি মামলা করছে? বন্টনের মামলা। কোন আদালতে? সহকারী জজ কোথায়? খুলনা দৌলতপুরের। মকদ্দমাটি দোতরফা সূত্রে নিষ্পত্তি হয়। দোতরফা মানে সোলে ডিগ্রি না, তো মানে দুইজন কন্টেস্ট করছে, দুইজন কন্টেস্ট করছে, দুইজনের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মামলাটা নিষ্পত্তি হয়েছে। উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিল শুনানি কালে দেখা যায় যে ওই ডিক্রি তো হয়েছে, এখন ডিক্রির বিরুদ্ধে আপিল করছে, কে আপিল করছে এটা নিশ্চিত না, বাট আমরা তো জানি না যে কার পক্ষে ডিক্রি হলো। ধরেন উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিল শুনানি কালে দেখা যায় যে মকদ্দমাটি দৌলতপুর সহকারী জজ আদালতের পরিবর্তে, আন্ডারলাইন করেন, দৌলতপুর সহকারী জজ আদালতের পরিবর্তে মামলাটি খুলনা সদর সহকারী জজ আদালতে দাখিল হওয়া উচিত ছিল। আপিলে গিয়ে দেখা গেল যে মামলাটা হওয়ার উচিত ছিল দৌলতপুর না হয়ে হবে কোথায়? খুলনায়। আর আরজিতে
আমরা জানি আরজিতে স্বাক্ষর করে বাদীরা নাকি, সত্যপাঠে স্বাক্ষর করে না, তা আরজিতে কে এল এর স্বাক্ষর নাই, একজনের স্বাক্ষর নাই। এই জিনিসগুলো টের পাওয়া গেল কখন? আপিলে গিয়ে। এমত অবস্থায় আপিল আদালতের করণীয় কি? দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন। এখন বলেন তো, এই যেটা দেখলো যে আপিলে গিয়ে দেখলো যে মামলাটা দৌলতপুর না হয়ে হবে কোথায়? খুলনা। এই আপত্তিটা অ্যাকচুয়ালি যিনি আপত্তি করছে তার করা উচিত ছিল কখন বলেন তো? প্রথম সম্ভাব্য সুযোগে, অথবা তার কখন? বিচার্য বিষয় নির্ধারণের সময়, অথবা তার পূর্বে। সে যদি তখন না করে থাকে তাহলে আপিল আদালত এখন আর কি কোনো কিছু করবে না, এক। আর যদি মামলার এখতিয়ার ভুল হইতে ঠিক আছে, বাট মামলায় যদি ন্যায় বিচার ঠিকঠাক থাকে, তাহলে এই ভুল জায়গায় মামলা করার কারণে এটা তেমন কিছু প্রভাব বিস্তার করবে। বুঝতে পারছেন? আর এই যে স্বাক্ষর করে না, এই স্বাক্ষর হলো সংশোধনযোগ্য, এই ত্রুটি কি সংশোধনযোগ্য। স্বাক্ষর করে নাই, তার এতে স্বাক্ষর করে নিলেই তো হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে এই শুধুমাত্র এই যে কারণে যে মামলাটা অমুক জায়গায় নাই অমুক জায়গায় হওয়া উচিত ছিল, স্বাক্ষর করে না, এই কারণে কি ডিগ্রি বাতিল করবে? ডিগ্রি বাতিল করবে না। এই যে এটা দেখেন, তাহলে এই জায়গায় আমার বিচার্য বিষয় বলছে কি, যে আপিল আদালতের করণীয় সম্পর্কে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করতে হবে। বুঝতে পারছেন? আমরা চলে আসি, দেখেন আইনগত পর্যালোচনা। আইনগত পর্যালোচনা, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর এই যে দেখেন 21 ধারায় এখতিয়ার সম্পর্কিত ব্যাপারে আপত্তির বিষয় উল্লেখ করা হয়েছে। যে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে, আন্ডারলাইন করবেন, সেই আদালতে এখতিয়ার সম্পর্কিত আপত্তি, এই যে আন্ডারলাইন করবেন, প্রথম সম্ভাব্য সুযোগে, এবং আছে না, এবং এর জায়গা বা লেখেন, প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে উত্থাপন করতে হবে। তাহলে আপনি যদি এখতিয়ার বিষয়ে আপত্তি করতেই চান, করতে হবে কখন? প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময়, অথবা তার পূর্বে। নয়তো পরবর্তীতে আপিল বা রিভিশনাল আদালত মোকদ্দমা দায়েরের স্থান ও এখতিয়ার সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবে না। যদি মোকদ্দমার এখতিয়ার সম্পর্কিত অনিয়মের কারণে, আন্ডারলাইন করবেন, ন্যায় বিচার ব্যাহত হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপিল বা রিভিশন আদালত ন্যায় বিচারের স্বার্থে এরূপ আপত্তি মঞ্জুর করতে পারে। অর্থাৎ উদ্ধৃতাংশে ধারা 21 ধারা অনুযায়ী ন্যায় বিচার বিঘ্নিত না হলে, উদ্ধৃতাংশ মানে উপরের ওই অংশে, ন্যায় বিচার যদি বিঘ্নিত না হয়, তাহলে আদালতের স্থানীয় এখতিয়ার সম্পর্কিত আপত্তি আপিল আদালত বিবেচনা করবে না। যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে শুধুমাত্র ওই এক জায়গার মামলা আরেক জায়গা হবে, এই জন্য কিন্তু ডিক্রি বাতিল করবে না। তারপরে দেখেন, আরজিতে এল কর্তৃক স্বাক্ষর না করা একটি ত্রুটি মাত্র, এটি কি সংশোধনযোগ্য। এরূপ ত্রুটির কারণে আপিল আদালত বিচারিক আদালতের রায়ে হস্তক্ষেপ করবে না। কারণ 99 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, গুণাগুণ বা এখতিয়ার প্রভাবিত না করলে ভুল বা অনিয়মের জন্য ডিগ্রি পরিবর্তিত বা সংশোধন হবে না। মানে বলতেছে কি, আমাদের সাক্ষ্য আইনের 167 ধারা আর দেওয়ানি কার্যবিধির 99 ধারা একই রকম, বলছে যে যদি ডিক্রিতে যদি কোনো ভুল থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ভুলের কারণে ডিগ্রিটা বাতিল করা সমীচীন না, তো এরকম অনেকটা এরকম সাক্ষ্য আইনে 167 ধারায় বলছে কি, ধরেন একটা মামলায় অনুপের সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল, কিন্তু অনুপের সাক্ষ্য গ্রহণ করা হয় নাই, কিন্তু আপিল আদালত দেখলো যে সাক্ষ্য গ্রহণ যদিও না করা হয় নাই, তবু ডিগ্রিটা মানে কোনো ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে শুধুমাত্র অনুপের যে সাক্ষ্য গ্রহণ করে না, এই কারণে ডিগ্রিটা বাতিল করা যাবে না। তো যদি কোনো ত্রুটি থাকে, কিন্তু দেখে যে ওই ত্রুটির কারণে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে না, তাহলে ওই ত্রুটির কারণে ওই ডিগ্রি বাতিল করা যাবে না। এই কথাটাই বলছে সাক্ষ্য আইনের 167 ধারায়, আর দেওয়ানি কার্যবিধির কত ধারায়? তাহলে এই যে স্বাক্ষর এল করে নাই, এই স্বাক্ষর তো ত্রুটি কি সংশোধন যোগ্য, শুধুমাত্র এই কারণে ডিগ্রিটা বাতিল করা যাবে না। তাই সিদ্ধান্ত দেখেন, সুতরাং দেওয়ানি কার্যবিধির ধারা 21 অনুযায়ী ন্যায় বিচার বিঘ্নিত না হলে আদালতের স্থানীয় এখতিয়ার সম্পর্কিত আপত্তি আপিল আদালত বিবেচনা করবে। কে বুঝেন নাই বলেন, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। হ্যাঁ, এই মামলার এই এই ঘটনাটার মূল ফ্যাক্ট কি ছিল? মানে ডিগ্রি হয়ে গেছে, পরে আপিলে যায় বলতেছে যে মামলাটা দৌলতপুর না হয়ে হওয়ার কথা কোথায়? খুলনায়। আর বলতেছে যে অমুকের স্বাক্ষর নাই। এই এই এক্সকিউজ গুলো শুধু শুধু, বুঝতে পারছেন? এই যে এখতিয়ার যে নাই, তাহলে তুমি মামলা যে একটা দেওয়ানি মামলাতে একদিনে বিচার হয় না, তুমি এতদিন কি করছো? বুঝতে পারছেন? আর ত্রুটি যেটা এল এর স্বাক্ষর, এটা কি সংশোধন যোগ্য, এই জন্য কিন্তু ডিগ্রি বাতিল করা যাবে না। কত ধারায় বলছে? 99 ধারা। আর সাক্ষ্য আইনের কত ধারা? তো আজকে আপনাদের এই পর্যন্তই। নেক্সট পড়া আমাদের রোববার। এবং কত কত নাম্বার প্রশ্ন ভাই? 5 আর 6 নাম্বার প্রশ্ন পড়বেন, ওই দিন লিখতে দিব। অন্য লেকচার তো আছেই, সাথে এটা পড়ে আসবেন।
তো কোনো প্রশ্ন না থাকলে বিদায় নিতে যাচ্ছিলাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, একটু ফৌজদারি। বলেন। স্যার ফৌজদারিতে ছিল